কিরে, খাচ্ছিস না কেন? ফিরোজ বলল। আব্বা একটা কথা বলি? বল। ফিরোজ খুব গোপনে একটা দীর্ঘশ্বাস ছাড়ে, বলে। আব্বা, আপনি সম্মতি দিলে আমি বিয়ে করতে চাই। মোহাম্মদ আলীর মুখে হাসি ফুটে ওঠে। সত্যি? ফিরোজ কিছু না বলে মাথা নেড়ে সায় জানায়। মোহাম্মদ আলী বলল। তাহলে মুনিয়ার আব্বাকে খবর দেই, উনি তো সেদিনও জিজ্ঞেস করলো। ফিরোজ দ্রুত বলল। না না, আমি মুনিয়াকে বিয়ে করতে চাই না। মোহাম্মদ আলী ভ্রু কুচকে তাকায়, হাতের কাপ টেবিলের উপর রেখে বলে। মেয়ে দেখবো? না। তাহলে কাকে? ফিরোজ তার আব্বার দিকে তাকিয়ে বলে। শ্যামাকে, স্বপন কাকার মেয়ে। মোহাম্মদ আলী বিস্ময়ে কিং কর্তব্য বিমূঢ় হয়ে যায়। কয়েকজোড়া বিস্ফোরিত চক্ষু তার উপর এসে নিবদ্ধ হয়। মোহাম্মদ আলী নিজের কানকে এখনো বিশ্বাস করতে পারছে না। উনি গম্ভীর গলায় বলল। কি বলছিস? মাথা ঠিক আছে? ফিরোজ মাথা দুলিয়ে বলল। হ্যাঁ, আমরা একে অপরকে পছন্দ করি। রোজিনা বেগম হতবাক। শ্যামা মাঝে মাঝে তাদের বাড়িতে আসতো। উনি ভাবতেন ফারিয়ার কাছে আসে, কিন্তু এই মেয়ে যে বাড়ির ছেলের সাথেই সম্পর্ক গড়ে তুলবে তা কে জানতো। সবচেয়ে বড় কথা হচ্ছে, একদিনও এসব ওনার চোখে পড়েনি। অবাক হওয়া চোখে উনি ফিরোজকে দেখছে। এই ছেলে এতদিন বিয়ের কথা শুনলে লাফাতো, কিন্তু তলে তলে ঠিকই প্রেম করেছে। মোহাম্মদ আলী ছেলের দিকে তাকিয়ে আছে, কি সাবলীলভাবে সে মনের কথা ব্যক্ত করছে। ছেলে এতদিন বিয়ে করবে না বলে মুখে ফেনা তুলে ফেলতো, এখন দেখা যাচ্ছে বিয়ে না করার পেছনে কঠিন কারণ ছিল। সব ঠিক আছে, কিন্তু সে আমাকে অসম্ভব। স্বপন ইসলাম সারা জীবন স্কুলের ছাত্র ঠেঙিয়ে সংসার চালিয়েছে, কোনো মতে ছেলে মেয়ে ভরণ পোষণ করে মানুষ করেছে। ওনাকে বেয়াই বলে পরিচয় দিতে হবে ভাবতেই মোহাম্মদ আলীর পেট ঘুরঘুর করে ওঠে। সে আমাকে কোনোভাবেই এই বাড়ির ছেলের বউ করা সম্ভব না। এতদিন তোকে রুচিশীল বিচক্ষণ ভাবতাম, কিন্তু তুই এমন কাজ কিভাবে করলি? প্রেম করেছিস ভালো কথা, জাতপাত দেখে প্রেম করবি না। ফিরোজ গম্ভীর গলায় গমগমে আওয়াজ তুলে বলল। আমার রুচির খারাপ দেখলেন কি? খারাপ রুচি না হলে এত ছোট লোকের মেয়ে চোখে পড়ে? আব্বা, স্বপন কাকা ছোট লোক না, ওনারা মধ্যবিত্ত পরিবারের লোক। এই দুনিয়ায় সবাই যে পয়সা হবে তা তো কোনো কথা না। মোহাম্মদ আলীর মেজাজ খারাপ হয়। তুই আমাকে ছোট লোক আর বড় লোকের সংজ্ঞা শিখাবি? শিখাইনি, বললাম শুধু। এমন পরিবারের সাথে আত্মীয়তা করা সম্ভব না। কই আমাদের বংশ আর কই ওরা। ফিরোজ শান্ত কণ্ঠে বলল। আব্বা, আমি শ্যামাকে ভালোবাসি, এটাই আসল কথা। এসব বংশ পরিচয় আমার কিছু যায় আসে না। আমার যায় আসে। ফিরোজ তার আব্বার দিকে তাকিয়ে থাকে। মোহাম্মদ আলী আবারও বলেন। কথা বুঝা গেল? ফিরোজ আস্তে করে বলল। আমি শ্যামাকে বিয়ে করব। আমি চাই আপনি স্বপন কাকার কাছে প্রস্তাব নিয়ে যাবেন। মোহাম্মদ আলী চেঁচিয়ে উঠে হুঙ্কার দিয়ে বলল। অসম্ভব। ফিরোজ নরম স্বরে বলল। জীবনে তো কিছু চাইনি আব্বা, এবার চাইলাম ফিরিয়ে দেবেন। মোহাম্মদ আলী ছেলের মুখের দিকে তাকায়। এত পছন্দ? জি। শ্যামার চেয়ে মুনিয়া ভালো ছিল না? রাজ্যের সাথে রাজকন্যা। ফিরোজ উঠে দাঁড়ায়। আমার রাজ্য চাই না আব্বা, রাজকন্যা হলেই হবে। মোহাম্মদ আলী হঠাৎ চুপ হয়ে যায়, কিছুক্ষণ পরে গম্ভীর গলায় বলে। তাহলে তুই আমার মান রাখবি না? মান রাখবো বলেই তো অনুমতি নিতে আসলাম, না হলে বিয়ে করে এসে বলতাম। মোহাম্মদ আলী মাথা নাড়ে। আমি প্রস্তাব দেওয়ার পরে যদি ওনারা একবারও না করে, আমি কিন্তু আর কখনো ওই বাড়ি মুখ হব না। ফিরোজ আত্মবিশ্বাসের সাথে বলে। না, করব না। আচ্ছা। ফিরোজ খুব খুশি হয়, কয়েক কদম এগিয়ে তার আব্বাকে জড়িয়ে ধরে। উনি যে এত সহজে রাজি হয়ে যাবে তা ফিরোজের বিশ্বাস হচ্ছে না, কিন্তু এমন পরিস্থিতিতে অবিশ্বাসও করতে পারছে না। সে আস্তে করে বলল। আব্বা, শ্যামাকে এনে দিলে আমার জীবনের সব কষ্ট দূর হয়ে যাবে। মেয়েটা আমার সেরা উপহার। মোহাম্মদ আলী পাথরের মতো দাঁড়িয়ে থাকে। সারাদিন সে আমার সাথে বাড়ির কেউ কথা বলেনি, এত আদরের কন্যার সাথে কেউ কথা বলেনি। এটা আসলে অবিশ্বাস্য। শ্যামার খুব একা একা লাগছিল। সে কয়েকবার মায়ের সাথে কথা বলার চেষ্টা করেছে, কিন্তু ফাতেমা বেগম শ্যামাকে পুরো দস্তুর এড়িয়ে গেছেন। শ্যামা ব্যাকুল হয়, বাবা মায়ের এই এড়িয়ে চলা তার সহ্য হয় না। ফিরোজ ফোন দিলে সব বলে। ফিরোজ তাকে বলে। আব্বা আজকে সন্ধ্যায় তোমাদের বাড়ি যাবে, আশা করি কথা পাকা হবে। আমার আব্বা আমার কথা শুনবে, দেখো। শ্যামা বিড়বিড় করে বলল। ভালো হলেই ভালো, আমার এত অশান্তি হচ্ছে। সব ঠিক হয়ে যাবে। শ্যামার ভয় হয়, তার কেন জানি মনে হচ্ছে কিছুই ভালো হবে না।
সন্ধ্যায় মোহাম্মদ আলী স্বপন ইসলামকে ওনার হোটেলে ডেকে নেয়। দুজনের মাঝে বেশ কিছুক্ষণ কথা হয়। গম্ভীর মুখে স্বপন ইসলাম বেরিয়ে আসে, দ্রুত পায়ে বাড়ির দিকে হাঁটে। চোখে মুখের ভাষা ঠিক বোধগম্য হয় না। বাড়ির বারান্দায় সবাই বসে আছে। মোহাম্মদ আলী উঠানের কাছে লাভের ঝাড় থেকে একটা বাঁশের কঞ্চি হাতে নেয়। সবাই বারান্দায় বসে থাকলেও শ্যামা অনুপস্থিত। উনি কারোর সাথে কোনো কথা না বলে শ্যামার রুমে গিয়ে সশব্দে দরজা আটকে দেয়। শ্যামা টেবিলে বসেছিল। বাহিরের বারান্দায় সবাই বসে থাকলেও শ্যামা সেখানে যায়নি। তার সাথে পরিবারের কেউ কথা বলে না। ওখানে গিয়ে কি হবে? হঠাৎ দরজা বন্ধের শব্দ পেয়ে শ্যামা মাথা ঘুরিয়ে পেছনের দিকে তাকায়। তার আব্বাকে তার দিকে টকটকে লাল চক্ষু নিয়ে তাকিয়ে থাকতে দেখে। সে খেয়াল করে তার আব্বার হাতে বাঁশের কঞ্চি, স্বপন ইসলামের হাতে কঞ্চি। দরজা বন্ধ। শ্যামার বুকটা কেঁপে ওঠে। ওনার রাগ সম্পর্কে সে ভালো করে অবগত, তাই এখন যে রেগে আছে তা বুঝতে তার সমস্যা হচ্ছে না। শ্যামা উঠে দাঁড়ায়, আস্তে করে দরজার দিকে যেতে চায়। স্বপন ইসলাম শ্যামার হাত চেপে ধরে। শ্যামা আতকে উঠে, চোখ জ্বালা পোড়া করে পানি বের হয়। কাপা স্বরে বলল, আব্বা, আ- আম্মা, আম্মা। স্বপন ইসলাম মেয়ের দিকে কড়া চোখে তাকিয়ে বলল। তুই ফিরোজকে পছন্দ করিস? শ্যামা ভয় পায়। সে তার রাগী আব্বার সামনে নিজের ভালোবাসার কথা কিভাবে প্রকাশ করবে তা ভেবে কুল পায় না। ওনাকে দেখে এমনিতে মনে হচ্ছে ভীষণ রেগে আছে। এখন যদি শ্যামা আবার প্রেমের কথা স্বীকার করে তাহলে তুলকালাম বাঁধতে দেরি হবে না। সে ভয়ে ভাবে মিথ্যা বলবে, কিন্তু মিথ্যা বললে যে আরেক সমস্যা। সে ভালোবাসে, পছন্দ করে, এটা ঠিক। সেই ভালোবাসাকে অস্বীকার করবে কি করে? তাছাড়া সেই প্রথম ভালোবেসেছে, ফিরোজকে পাগল বানিয়েছে। এখন অস্বীকার করবে কিভাবে? ফিরোজ বলেছিল আজকে তার আব্বাকে পাঠাবে। যদি সে এখন মিথ্যা বলে, তাহলে যদি তার আব্বা না করে দেয়, শ্যামা বুক ভরে শ্বাস নেয়, ভাবে সত্যি বলবে, এরপর যা হবার হবে। ভয় ধরে রেখে বলল, আব্বা, ফিরোজ ভাইকে আমার পছন্দ, ওনাকে ভালোবাসি আমি। স্বপন ইসলাম রাগে ফুসফুস করে শ্বাস নেয়। মেয়ের সাহস দেখে অবাক হয়। মোহাম্মদ আলীর কথাগুলো কান গরম সীসার মতো লাগছে, কিন্তু ঘরের মেয়ে যদি ঠিক না থাকে তাহলে পরের সাথে তর্ক করে লাভ কি? স্বপন ইসলাম রাগে হুঙ্কার দিয়ে উঠে হাতের কঞ্চি দিয়ে শ্যামার গায়ে আঘাত করে। হঠাৎ আঘাত করাতে শ্যামা ভড়কে যায়। আঘাত থেকে বাঁচতে সরে যেতে চায়, কিন্তু স্বপন ইসলাম যেন আজকে প্রতিজ্ঞাবদ্ধ, কোনোভাবেই শ্যামাকে সরতে দেবে না। শ্যামার চোখ ফেটে পানি আসে। মারের কারণে সারা শরীর থরথর করে কাঁপছে। কাপা গলায় বলল, আব্বা, আব্বা। স্বপন ইসলাম মেয়ের ডাককে তোয়াক্কা করে না। যেই মেয়ের জন্য অপমানিত হতে হয়, এই মেয়ে বাঁচিয়ে রাখাচ্ছে মেরে ফেলা ঢের ভালো। বাহির থেকে ফাতেমা বেগম আর রিপন দরজা ধাক্কাচ্ছে আর ডাকছে। পুরুষ মানুষের হাতের মার খুব সহজ ব্যাপার না। শ্যামার শরীর এত আঘাত নিতে পারে না। হাঁটু মুড়ে ফ্লোরে বসে পড়ে। কাতর গলায় তার আব্বাকে ডাকে। তার আব্বা অনুনয় না শুনলে তার আম্মাকে ডাকে। কোনো উপায় না পেয়ে স্বপন ইসলামের পা আঁকড়ে ধরে বলে, আবার মারবেন না আব্বা, আমি মরে যাব আব্বা। স্বপন ইসলাম কঠোর কণ্ঠে বলল, মরে যা, তোর মতো মেয়ে লাগবে না। শ্যামার মনে হচ্ছে প্রাণ পাখি তার দেহ ছেড়ে চলে যাবে। সে চেঁচিয়ে তার আম্মাকে ডাকলো। আম্মা, আম্মা। স্বপন ইসলাম বললেন, তুই বল, আর কখনো ফিরোজের নাম মুখে নিবি না, তাহলে ছাড়বো। শ্যামা এমন কথা শুনে দুই হাত দিয়ে আঁকড়ে ধরে রাখা তার আব্বার পা ছেড়ে দেয়। স্বপন ইসলাম বুঝলেন মেয়ে ফিরোজকে ছাড়বে না। উনি আরো রেগে যান, বেধম পেটালেন। শ্যামা নিশ্চুপ হয়ে গেছে, শান্ত হয়ে আঘাত সহ্য করছে। ছটফট করতে করতে শ্যামা চোখের সামনে ফিরোজকে দেখলো। বিড়বিড় করে বলল, কষ্ট হচ্ছে। ছটফট করতে করতে শ্যামা জ্ঞান হারায়। মাটির মেঝেতে দেহটা নির্জীব হয়ে পড়ে থাকে। স্বপন ইসলাম মেয়ের দিকে তাকিয়ে দরজা খুলে দেয়। রাগে মাথা খারাপ হয়ে গেছে। ফাতেমা বেগম শ্যামার কাছে ছুটে গিয়ে আহাজারি করে বলল, এটা আপনি কি করছেন? স্বপন ইসলাম হাতের লাঠি ছুঁড়ে দূরে ফেলে দেয়। দাঁতের সাথে দাঁত চেপে বলল, ভালো করেছি, ওর মরে যাওয়াই ভালো। ফাতেমা বেগম মেয়ের চেহারাটার দিকে তাকায়। ফর্সা মুখ কালো হয়ে গেছে, চোখের পানি মাটিতে পড়ে গালে কাদা লেগে গেছে। অতি আদরের মেয়ের পরিণতি দেখে ওনার বুকটা হাহাকার করে উঠে। কি থেকে কি হয়ে গেল? শ্যামাকে ধরাধরি করে বিছানায় শোয়ানো হয়। পানি এনে শ্যামার মাথায় ঢালে যেন জ্ঞান ফিরে। স্বপন ইসলাম তখন রাগের মাথায় মারলেও এখন মনে হচ্ছে এত বেশি আঘাত করা ঠিক হয়নি। ছোট্ট মানুষ সইতে পারেনি। উনি দাঁড়িয়ে আছে, চোখের দৃষ্টি শ্যামার দিকে নিবদ্ধ। রিপন তার আব্বার কাছে জানতে চায় কি হয়েছে। রিপনের প্রশ্ন শুনে সবাই উৎসুক চোখে ওনার দিকে তাকায়। স্বপন ইসলামের চোখে ভেসে ওঠে সন্ধ্যার দৃশ্য। প্রতিদিনের মতো আজকেও বিকালে চা খেতে বাজারে গিয়েছেন। পরিচিত মানুষদের সাথে গল্প করে বাড়ি আসার সময় এক ছেলেকে দিয়ে মোহাম্মদ আলী ওনাকে ডেকে পাঠায়। স্বপন ইসলাম হোটেলে যায়। মোহাম্মদ আলী ওনাকে বসিয়ে বললেন, আপনি তো শিক্ষক মানুষ, অথচ ঘরের মানুষকে আসল শিক্ষা দিতে পারলেন না। স্বপন ইসলাম ওনার কথার ধাত বুঝতে পারল না। মাথা নেড়ে ভ্রু কুঁচকে বলল, ঠিক বুঝলাম না। মোহাম্মদ আলী গম্ভীর গলায় বলল, না বোঝার মতো কোনো কঠিন কথা আমি তো বলি নাই। আপনার মেয়ে ফিরোজের পিছনে ঘুরে কেন? স্বপন ইসলাম বললেন, মানে? আপনার মেয়ে সামলাই রাখেন। স্বপন ইসলাম স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে। ওনাকে তাকিয়ে থাকতে দেখে মোহাম্মদ আলী বলল, আপনাকে ভালো মনে করেছিলাম, কিন্তু আপনি যে এত লোভী তা কম্মি কালেও ভাবিনি।
স্বপন ইসলাম রেগে যান। না জেনে ওনার সম্পর্কে এমন কথা বলাতে উনি বললেন, বাজে কথা বলবেন না। আমি লোভীর কি করেছি? নিজের মেয়েকে আমার ছেলের পেছনে লাগিয়ে দিয়ে এখন বলছেন কি করেছেন? আমার মেয়েকে আপনার ছেলের পেছনে কেন লেলিয়ে দিতে যাব? মোহাম্মদ আলী তাচ্ছিল্য করে বলল, কেন আবার আমার অর্থ সম্পদের জন্য? এই এত বড় হোটেল তো ফিরোজেরই, তাকে হাত করতে পারলে ভালো না? স্বপন ইসলাম থমথমে খেয়ে যায়। জীবনে কেউ কখনো ওনাকে এমন করে অপমান করেনি। রাগে কথা বলার খেই হারিয়ে ফেলেন। আপনার ছেলে আমার মেয়ের বিয়ে ভেঙে দিয়েছে, সেগুলো দেখছেন না? মোহাম্মদ আলী ওনার গাল ভর্তি দাড়ির উপর হাত বুলিয়ে বলল, পোলাপান মানুষ, মনে রং লেগেছে, তাই একটু তামাশা করেছে। আপনি আপনার মেয়ে ঠিক করেন, ও যেন আর পিছু পিছু না ঘুরে। আমার মেয়ে পিছনে ঘুরে না। ঘুরে? আমার ছেলেকে এমন পটানো পটিয়েছে যে সে বিয়ের জন্য পাগল হয়ে গেছে। স্বপন ইসলাম অবাক হয়ে বলল, আমি এসবের কিছু জানি না। জানবেন কেন? মেয়ে কি ঘরে রাখেন না? মেয়ে যেমন বদমাইশি করেছে তা টের পাননি? আপনি কেমন বাবা? জন্ম দিতে পারলেই দায়িত্ব শেষ, নাকি নিজেই বড়লোক বাপের ছেলে দেখে মেয়েকে দিয়ে রেখেছেন? তাছাড়া সামান্য স্কুলের চাকরি দিয়ে তো আর এত বড় সংসার চালানো যায় না। পয়সাওয়ালা পার্টি ভাগে নিতে পারলে ভালোই হয়, হারাম আয়েশ বাকি জীবন কাটানো যাবে। কি বলেন? স্বপন ইসলামের চোখ জ্বালা করে। এই হোটেলে বসে কান্না করা খুবই দৃষ্টিকটু। উনি নিজেকে সামলে নেন। মোহাম্মদ আলী ফের বলেন, আপনাদের মতো ছোট বংশের মানুষের সাথে আমি কখনো কোনো আত্মীয়তা করব না। ভালোই ভালোই মেয়েকে সামলে নেন। আর মেয়ে বিয়ে দিতে যা লাগে সব আমি দেব। তারপরেও আমার ছেলের থেকে আপনার মেয়ে যেন দূরে থাকে। স্বপন ইসলাম কিছুক্ষণ চুপ করে বসে থাকে। অপমানে শরীর টনটন করছে। আদরের মেয়ের জন্য আজকে ওনাকে এই পরিস্থিতিতে পড়তে হলো। এটা ভাবতেই ইচ্ছে করছে মরে যেতে। উনি বললেন, আপনার আর কিছু বলার আছে? মোহাম্মদ আলী হেসে বলল, ভাই সাহেব, রাগ করেন না। ছোট মানুষ ছোট ছোট আত্মীয় খুঁজেন, এত বড় জায়গায় নজর দেওয়া ভালো না। আচ্ছা, আমি আমার মেয়েকে সামলে রাখবো, আপনার ছেলেকে আপনি সামলাবেন। যদি সে কোনো উল্টাপাল্টা করার চেষ্টা করে তখন ভালো হবে না। মোহাম্মদ আলী ভাবলেশীনভাবে বলল, আমার ছেলে উল্টাপাল্টা করবে কেন? বললাম না রং লেগেছে। রং শেষ হলে আর অমুখ হবে না। এবার আপনি আসতে পারেন। স্বপন ইসলাম থমথমে গম্ভীর মুখে হোটেল থেকে বেরিয়ে আসে। রিপনের হাত মুষ্টিবদ্ধ হয়ে যায়। তার আব্বার মুখের কথা শুনে মাথা গরম হয়ে গেছে। কড়া চোখে শ্যামার দিকে তাকায়। তার এখন ইচ্ছে করছে মেয়েটাকে জ্যান্ত কবর দিতে। শান্তা আর ফাতেমা বেগম দুজনে স্তব্ধ হয়ে তাকিয়ে আছে। ওনারা মোহাম্মদ আলীকে ভালো মানুষ হিসেবেই জানতো, কিন্তু উনি যে এমন মানুষ তা কারো জানা ছিল না। ফাতেমা বেগম এতক্ষণ শ্যামার প্রতি সদয় থাকলেও এখন ওনারও রাগ লাগছে। আরও একচোট মারতে ইচ্ছা করছে। শ্যামার মোবাইলে মেসেজ আসে। শ্যামার তখনও জ্ঞান ফিরেনি। মেসেজের শব্দে রিপন এগিয়ে গিয়ে মোবাইল হাতে নেয়। ফিরোজ মেসেজ করেছে। শ্যামা, আব্বা কি তোমাদের বাড়ি গেছে? জানাও। রিপন মোবাইলটা বন্ধ করে প্যান্টের পকেটে রেখে দেয়। গমগমে গলায় বলল, আজকে থেকে ওর ঘর থেকে বেরোনো বন্ধ, মোবাইল চালানো বন্ধ। বেশি বাড়াবাড়ি করলে হাত পা ভেঙে ঘরে বসিয়ে রাখবো। স্বপন ইসলামের মাথা ঘুরে যায়। উনি হাই প্রেশারের মানুষ। অতিরিক্ত চাপ কিংবা টেনশন সহ্য করতে পারেন না। আজকে তো একেবারেই মাত্রাতিরিক্ত হয়েছে। রিপন ওনাকে ধরে রুমে নিয়ে যায়। ফাতেমা বেগম আর শান্তা ওনার পিছু পিছু যায়। সবাই চলে যাওয়ার পর শ্যামার ডাগর চোখের কোণ বেয়ে ফোটায় ফোটায় পানি গড়িয়ে পড়ে। তার জ্ঞান ফিরেছে অনেকক্ষণ, কিন্তু সে ভয়ে লজ্জায় চোখ খুলেনি। চোখ বন্ধ রেখে তার আব্বার সবগুলো কথা শুনে কষ্টে মন ভরাক্রান্ত হয়ে গেছে। ফিরোজ তো বলেছিল তার আব্বা আসবে, কিন্তু এসব বলার জন্য আসবে তা তো বলেনি। স্বপন ইসলামের জন্য শ্যামার কষ্ট হয়, তার জন্য আজকে উনি এত অপমানিত হলো। চিৎকার করে কান্না করতে ইচ্ছা করে। মেয়ে হিসেবে নিজেকে খুব ছোট লাগছে। ফিরোজ সারা সন্ধ্যা ছটফট করে কাটায়। তার আব্বা কি কথা বলে আসে সেই চিন্তায় স্থির হয়ে দাঁড়াতে পারে না। শ্যামাকে কয়েকবার ফোন করেছে, কিন্তু তার মোবাইল বন্ধ। ফিরোজের কেমন অশান্তি লাগে, অকারণে বুক ছটফট করে, গলা শুকিয়ে আসে, সারা শরীরে কেমন এক জ্বালা পোড়া অনুভব করে। অশান্তি যখন চূড়ান্ত পর্যায়ে, তখন সে তার আব্বাকে ফোন দেয়। মোহাম্মদ আলী জানায়, শ্যামার আব্বা না করে দিয়েছে, উনি তোর কাছে বিয়ে দেবে না। ওই মেয়ের আরেক জায়গায় বিয়ে ঠিক হয়ে গেছে। ফিরোজের পায়ের নিচের মাটি যেন মৃদু কেঁপে ওঠে। আপনি কিছু বললেন না? বলবো না আবার? আমার ছেলে শান্তি আনতে সব বলতে পারে, কিন্তু উনি আমার কোনো কথাই শুনেননি। ফিরোজ বিশ্বাস করতে চায় না। সে বলল, আব্বা, আপনি সত্যি বলছেন? হ্যাঁ আব্বা, তুই আমার কথা বিশ্বাস কর, শ্যামাকে ভুলে যা।
ফিরোজ কান থেকে মোবাইল নামিয়ে চুপচাপ বসে থাকে। ইচ্ছে করছে এখনই শ্যামাদের বাড়িতে যেতে, কিন্তু এত রাতে যাওয়া ঠিক হবে না। শ্যামার সাথে কথা বলতে পারলে ভালো লাগতো, কিন্তু সেই রাস্তাও বন্ধ। পরের দিন সকালে ফিরোজ ভাবে শ্যামার ফোনের অপেক্ষা করবে, শ্যামা কলেজে যাবে তখন কথা বলবে, কিন্তু না, শ্যামা কোনো ফোন দিল না, না কলেজে গেল। এমন নিশ্চুপতা দেখে ফিরোজের চিন্তা বাড়ে। দুপুরে ফারিয়া তার শ্বশুর বাড়ি থেকে আসলে তাকে দেখা করতে পাঠায়, কিন্তু শ্যামার আম্মা ফাতেমা বেগম ফারিয়াকে শ্যামার রুমে যেতেই দেয় না। জানায় শ্যামার শরীর ভালো না, পরে দেখা করবে। ফারিয়া সেই সব জানালে ফিরোজ চিন্তায় পড়ে। কি এমন অসুস্থতা যে ফারিয়ার সাথেও দেখা করছে না? মনে হয় তার অজান্তে কোনো গোলমাল হয়েছে। ফিরোজ সন্ধ্যায় দুইজন ছোট ভাই নিয়ে শ্যামাদের বাড়ি। শ্যামার বাবা ভাই তখন বাড়িতে উপস্থিত ছিল। ফিরোজকে দেখে স্বপন ইসলাম রেগে যায়, হুঙ্কার দিয়ে বলল। এখানে এসেছো কেন? বেরিয়ে যাও। ফিরোজ বুঝতে পারে ঘটনা আর সহজ নেই, যা ঘটেছে খুব খারাপ ঘটেছে। সে অনুনয় করে বলল। চাচা, আমার কথাটা শুনেন। ফিরোজ কিছু বুঝে ওঠার আগে রিপন তার গালে থাপড় দিয়ে ফেলে, তারপর কয়েকটা ধাক্কা দিয়ে বারান্দা থেকে বের করে দেয়। দাঁতে দাঁত চেপে বলল। তোর আব্বার কাছে যা, ছোট লোকের বাড়িতে আসলে এসবই পাবি। ফিরোজ স্তব্ধ হয়ে তাকিয়ে আছে। সাথে ছেলেগুলো বলল। গা ইদাইরা কন খালি। ফিরোজ মাথা নেড়ে না করে। সে চলচল চোখে শ্যামার বন্ধ দরজার দিকে তাকায়। শ্যামা বিছানায় কাঁথা গায়ে শুয়ে আছে, প্রচণ্ড জ্বরে শরীর কাঁপছে। গতকাল রাতে এমন বেদম মার খাওয়ার পরে তার শরীর আর সহ্য করতে পারেনি। সারা শরীর ভীষণ যন্ত্রণায় কাতরে জ্বর এসেছে, বিছানা থেকে নামার শক্তিটুকু পাচ্ছে না। জ্বরের মাঝে মনে হচ্ছে ফিরোজের কাছে যেতে পারলে তার জ্বর সেরে যেত। ফিরোজের একটু হাতের ছোঁয়ায় তার অসুস্থতা নিমিশেই ভালো হয়ে যাবে। লোকটা তার ভালো থাকার জাদুমন্ত্র। পাগলটাকে দেখার জন্য মনটা কি ছটফট করছে, অসুস্থতায় যেন আরো বেশি মনে পড়ছে। শ্যামার ব্যথায় কেঁপে উঠে। ছেলেটার কাছে যেতে পারলেই শরীর ভালো লাগতো, কিন্তু সে ফিরোজের কাছে যাবে কি করে? তাকে যে আটকে রেখেছে, যদি আটকে না রাখতো তাহলে শ্যামা ঠিক চলে যেত। বাড়ির লোকেরা বোধহয় তার মনের ভাব বুঝতে পেরেছে, তাই তো আটকে রেখেছে। ফারিয়ার সাথেও দেখা করতে দেয়নি। সে ফারিয়াকে বলতে পারেনি যে ফিরোজ যেন তাকে নিয়ে যায়। শ্যামা চোখ বন্ধ করে শুয়ে আছে। টেবিলের উপরে দুপুরের খাবার ঢেকে রাখা, খেতে ইচ্ছা হয়নি, আর কেউ তাকে খেতেও বলেনি। প্রেম করার অপরাধে শ্যামাকে সবাই ভুলে গিয়েছে। হঠাৎ শ্যামা ফিরোজের গলার স্বর শুনতে পায়। পরক্ষণে তার আব্বার হুঙ্কার, রিপনের কথা আর থাপ্পড়ের শব্দ। শ্যামা ক্যাথা সরিয়ে লাফিয়ে উঠে দাঁড়ায়। শরীরের যন্ত্রণা উপেক্ষা করে ছুটে দরজার সামনে যায়। সে নিশ্চিত রিপন ফিরোজকে মেরেছে। শ্যামার চোখ উপচে পানি পড়ে। ভীষণ রাগী মানুষটা তার জন্য মার খাচ্ছে। শ্যামা দরজায় কান পাতে, বাহিরে কোনো শব্দ নেই কেন? ফিরোজ কি চলে গেছে? শ্যামা শুকনো গলায় ফ্যাস ফ্যাস করে আস্তে আস্তে বলল। ফিরোজ, ফিরোজ আমায় নিয়ে যাও। বাহির থেকে কোনো শব্দ আসে না। তার আস্তে বলা কথা হয়তো কেউ শুনেনি, কেউ শুনলে নির্ঘাত আবার মারতো। শ্যামা দরজা ঘেঁষে মাটিতে বসে হু হু করে কেঁদে দেয়। ফিরোজ কিছু বলতে চাইছিল, যেভাবেই হোক সে জেনে গেছে শ্যামা বিপদে, তাই তো বাড়ি অবধি এসেছে, কিন্তু একজন আরেকজনকে চোখের দেখাও তো দেখতে পারল না। ভালোবাসা এত কষ্ট কেন, এত যন্ত্রণা কেন ভালোবাসায়? ফিরোজের আব্বা এমন না করলেও পারতো। ফিরোজকে একরকম বলে তার আব্বাকে আরেক রকম বলেছে। শ্যামার শরীর এত দুর্বল লাগছে যে সে মাটিতে শুয়ে পড়ে, পাগলের মতো বোবা কান্না কাঁদতে থাকে। যন্ত্রণায় বুকটা ফেটে যাচ্ছে। দরজা বন্ধ, মোবাইল কাছে নেই। কিভাবে ফিরোজের সাথে যোগাযোগ করবে? কথা না হলে, দেখা না হলে শ্যামা পাগল হয়ে যাবে। ফিরোজ চুপচাপ রুমে বসে আছে। আজকে মনে হচ্ছে এই দুনিয়ায় তার আপন বলতে কেউ নেই। থাকলে কি আর এমন হতো? সবাই এমন বেইমানি করতো? ছোটবেলায় মা বেইমানি করে চলে গেল, তারপর থেকে তার আব্বাকে দুনিয়ার সবচেয়ে আপন ভাবতো, কিন্তু আপন হলে কি উনি এই কাজটা করতে পারতো? পছন্দের কথা বলার পরে নিজের আকুতিগুলো জানানোর পর সে ভেবেছিল তার আব্বা তার শান্তির জন্য সব করবে, কিন্তু উনি তার বিপরীত করেছে। ফিরোজকে বুঝিয়ে দিয়েছে সে এই দুনিয়ায় কতটা একা, তার আর সুখ পাওয়া হবে না। উনি নিশ্চয়ই শ্যামার বাবাকে অপমান করেছে, তা না হলে ওনারা এত রেগে থাকবে কেন? উনি কি ভেবেছে এমন করলে সে শ্যামার হাত ছেড়ে দেবে? ভালোবাসা এত ঠুনকো? কখনোই না। শত বাধা আসলেও সে শ্যামাকে ঠিক নিজের করে নিবে। এই মেয়েটার জন্যই তো আজকে রিপনের মতো ছেলে তার গায়ে হাত দিতে পারলো। সে প্রতিবাদ করলে হয়তো শ্যামাকে কষ্ট পেতে হতো। ভীষণ রাগী ছেলেটাও ভালোবাসার জন্য চুপ থাকতে শিখে গিয়েছে। আচ্ছা, ওনারা শ্যামাকে কি আবার মেরেছে? তা না হলে শ্যামাকে দেখা গেল না কেন? ফিরোজের হাঁসফাঁস লাগে, দম বন্ধ হয়ে আসে। অজানা ব্যথায় বুকটা চিনচিন ভারী লাগে, চোখ ভীষণ জ্বালা করে, পানি আসে। তার মনের কষ্ট বলার মতো একটা মানুষও দুনিয়ায় নেই। ফিরোজ মোবাইল থেকে শ্যামার ছবিটা বের করে ঠোঁটের কাছে এনে চুমু দেয়। ফিসফিস করে বলল। তোমাকে ঠিক নিজের করে নেব, তুমি চিন্তা করো না পাখিটা। মোহাম্মদ আলী এখনো বাড়ি ফিরে আসেনি। ফিরোজ চাইলে হোটেলে গিয়ে সব জিজ্ঞাসা করতে পারত, কিন্তু না, সে বাড়ি আসার অপেক্ষা করছে। গেট খোলার শব্দ হতে ফিরোজ উঠে দাঁড়ায়। বের হয়ে দেখে মোহাম্মদ আলী সোফায় বসেছেন। ফিরোজ সামনে দাঁড়িয়ে বলল। আপনি স্বপন কাকাকে কি বলেছেন? যা বলেছি তা তো ফোনেই বললাম। ফিরোজ শান্ত গলায় বলল। আর কি বলেছেন সেটা বলেন।
মোহাম্মদ আলী বুঝতে পারে যে ছেলে যে কোনোভাবেই হোক জানতে পেরেছে, তাই আর কিছু লুকোয় না। ফিরোজ, আমি আগেও বলেছি শ্যামাকে আমি মানি না, সুতরাং তোকে বিয়ে করাতে পারবো না। ফিরোজ চিৎকার করে বলল, আপনি কি মানবেন? বিয়ে করব আমি, সংসার করব আমি, আপনার মানার দরকার কি? আপনাকে আমি পছন্দের কথা বলেছি, আপনি তার মান রাখলেন না। ফিরোজ তার আব্বাকে সবসময় মেনে চলতো, সবার সাথে রাগী হলে ওনার সাথে শান্ত ছিল, কিন্তু আজকের মতো এত রেগে যায়নি, এমন কর্কশ কণ্ঠে কথা বলেনি। উনি বললেন, ফিরোজ, বেয়াদবি করো না। বেয়াদবির কি করেছি? আপনি স্বপন কাকাকে উল্টাপাল্টা কথা বলেছেন কেন? বলেছি ভালো করেছি, এমন ফ্যামিলিতে কোনো আত্মীয়তা হবে না। আমার জান থাকতে ওই মেয়ে এই বাড়িতে আসতে পারবে না। ফিরোজ তেরা কণ্ঠে বলল, আমি এই বাড়িতে শ্যামাকে বিয়ে করে আনবই। তুই বেশি ফাজলামি করছিস। ফিরোজের কণ্ঠ রাগে কাঁপতে থাকে। ফজলামির কি দেখেছেন? যদি শ্যামাকে বিয়ে না করান তাহলে আমি এই বাড়িতে আগুন লাগিয়ে দেব। মোহাম্মদ আলী বুঝলেন ছেলে খুব রেগে গিয়েছে। উনি শান্ত করার জন্য বললেন, শান্ত হ, ভেবে চিন্তে কাজ করতে হবে। ফিরোজ দাঁত কিরমির করে মোহাম্মদ আলীর সামনে থাকা কাঁচের সেন্টার টেবিলটা লাথি দিয়ে ভেঙে ফেলে বলল, শান্ত শান্ত রাখতে চাইলে এমন কাজ কিভাবে করলেন? ভালোই ভালোই স্বপন কাকাকে মানিয়ে নিন। অসম্ভব। ফিরোজ রুমে যেতে যেতে বলল। নিজের পয়সার অঙ্কের কিছুটা কমান। ফিরোজ রুমে যায়, অশান্তিতে সারা রুমময় পায়চারি করে, যেভাবেই হোক দেখা করতেই হবে, কিন্তু উপায় কি? এর পরের দিন সকালে ফিরোজ ফারিয়াকে আবার শ্যামাদের বাড়ি পাঠায়। ফারিয়া ভয় পাচ্ছে, কিন্তু স্বাভাবিকভাবে হেঁটে শ্যামাদের বাড়ি যায়, তারপর সোজা শ্যামার রুমে চলে যায়। ফাতেমা বেগম তখন শ্যামাকে সকালে নাস্তা দিতে এসেছে। ফারিয়াকে দেখে ভ্রু কুঁচকে তাকায়। তুমি কেন এসেছো? ফারিয়া হেসে বলল, কালকে তো এসে দেখা করতে পারিনি, তাই আজকে আসলাম। তারপর শ্যামার দিকে তাকিয়ে বলল, কি রে, আজকে কলেজে যাবি? ও শ্যামা ছলছল চোখে ফারিয়ার দিকে তাকিয়ে আছে। শ্যামা কিছু বলার আগে ফাতেমা বেগম বলল, না না, শ্যামার তো জ্বর, কিভাবে যাবে? ও কয়দিন কলেজে যাবে না। ফারিয়া মাথা নেড়ে বলল। ও আচ্ছা। ফারিয়া বিছানায় বসতে গেলে ফাতেমা বেগম বলল, ফারিয়া ওকে ওষুধ খাইয়ে দিয়েছে, এখন ঘুমাবে, তুমি না হয় পরে এসো। ফারিয়া বুঝতে পারে তাকে শ্যামার সাথে কথা বলতে দেবে না। সে মাথা নেড়ে উঠে দাঁড়ায়। ফাতেমা বেগমের পেছনে পেছনে যেতে নিয়ে সে পেছনে তাকিয়ে ছোট্ট একটা দলা মুচড়ানো কাগজ শ্যামার দিকে ছুঁড়ে দেয়, তারপর চোখে হেসে বেরিয়ে যায়। শ্যামা কাগজটা হাতে নিয়ে লুকিয়ে ফেলে, বুকটা বেসামাল ভাবে কাঁপছে। ফাতেমা বেগম জলদি ফিরে আসে। এই ফারিয়া, তোকে কি দিল? শ্যামার অন্তরাত্মা কেঁপে ওঠে। কাগজে কি লেখা সে এখনো পড়েনি। শ্যামা মাথা নেড়ে বলল, কিছু দেয়নি। কি জানি দিল, আমিও দেখলাম। না, ও তো তোমার সাথে চলে গেল। ফাতেমা বেগমের বিশ্বাস হয় না। তুই উঠে দাঁড়া। শ্যামা উঠে দাঁড়ায়। ফাতেমা বেগম অনেকক্ষণ খুঁজেও কিছু না পেয়ে দরজা আটকে চলে যায়। শ্যামা কাঁপা কাঁপা হাতে কাগজটা খুলে, কাগজে ঘুটঘুট অক্ষরে লেখা, রাতে একটু দেখা করতে পারবে? শুধু একটু। পরিস্থিতি যাই হোক আমি সব ঠিক করে দেব। আমি আমার পাখিটাকে খুব ভালোবাসি। বাড়ির সামনে অপেক্ষায় থাকবো। শ্যামা ফিরোজের হাতের লেখায় অসংখ্য চুমু দেয়। চিঠিটা গালে ঘষে নেয়। তার মনে হচ্ছে এটা চিঠি না, এটা ফিরোজের হাত। ফিসফিস করে বলল, আমিও খুব ভালোবাসি তোমায়। কিন্তু দেখা করবে কি করে? আজকে 2 রাত ধরে ফাতেমা বেগম শ্যামার সাথে ঘুমাচ্ছে। ওনার চোখ ফাঁকি দিয়ে যাওয়া অসম্ভব। শ্যামা চিন্তায় সারাদিন কাটিয়ে দেয়। ঘর থেকে কিভাবে বের হবে সেই চিন্তায় বিভোর হয়ে থাকে। আজকে শ্যামার ভাগ্য তার উপরে সদয় ছিল। ফাতেমা বেগম 2 রাত এক নাগাড়ে জেগে থাকার ফলে প্রেশার কমে যায়, আর প্রেশার কমে যাওয়ার ফলে উনি প্রেশারের ওষুধ খেয়ে ঘুমায়। তাই রাত 12টা বাজতে বাজতেই উনি গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে যায়। রাত 1টা। শ্যামা এতক্ষণে ঝিম ধরে চোখ বন্ধ করে ঘুমানোর ভান করে শুয়েছিল। ফাতেমা বেগমের ভারী শ্বাস ফেলার শব্দ শুনে আস্তে করে উঠে বসে, নিঃশব্দে পা ফেলে বেরিয়ে যায়। দরজা ভেজিয়ে উঠোনে নেমে আসে। ভয়ে হাত পা থরথর করে কাঁপছে, কিন্তু প্রেমী মনকেও আটকাতে পারছে না। সে ফিরোজের সান্নিধ্যে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে আছে। শ্যামা দ্রুত এগিয়ে যায়। বাড়ির একটু দূরেই একটা অন্ধকার একটা মানব ছায়া ঠায় দাঁড়িয়ে আছে। শ্যামা দ্রুত সেদিকে এগিয়ে যায়। ফিরোজ শ্যামার দিকেই তাকিয়েছিল। সেও একটু এগিয়ে যায়। বৈশাখী ঝড়ের মতো দুজন দুজনকে জড়িয়ে ধরে। শ্যামা শব্দ করে কেঁদে উঠে। ফিরোজ বলল, আস্তে, কেউ শুনে ফেলবে। শ্যামা চুপ হয়ে যায়। দুজনার ভালোবাসার স্পর্শ পেয়ে দুজনাই স্বস্তির নিঃশ্বাস ফেলে, একে অপরকে পাগলের মতো আঁকড়ে রাখে। ফিরোজ শক্ত করে শ্যামাকে জড়িয়ে নেয়। ফিরোজ এত শক্ত করে ধরাতে শ্যামার আঘাতে ফুলে ফুলে ওঠা কালশিটে হওয়া জায়গায় ব্যথা পায়। সে কুকিয়ে উঠে। ফিরোজ বলল, কি? শ্যামা মাথা নেড়ে না করে ফিরোজের বুকে ঢুকে যাবার বৃথা চেষ্টা করে। ফিরোজের সন্দেহ হয় শ্যামার শরীর খুব গরম, তাছাড়া সে জড়িয়ে ধরাতে মনে হলো ব্যথা পেয়েছে। সে জোর করে শ্যামাকে নিজের থেকে সরাতে চায়। শ্যামা বলে, আর একটু থাকি। ফিরোজ শ্যামাকে ছাড়িয়ে নেয়। মোবাইলের ফ্ল্যাশ জ্বালাতে জ্বালাতে বলে, আগে দেখি কই ব্যথা পেয়েছ।
শ্যামা চুপচাপ ফিরোজের কাজ দেখে। ফিরোজ আলোতে শ্যামার হাত গলা দেখে চমকে যায়। ফারিয়া বলেছিল শ্যামার জ্বর, কিন্তু এখন তো দেখা যাচ্ছে বিষয় ভিন্ন। হাতে গলায় কেমন কালো দাগ পড়ে আছে, দেখলেই বোঝা যাচ্ছে এগুলো আঘাতের চিহ্ন। ফিরোজের বুক ধরফর করে। এই দাগ কি সারা শরীরে আছে? প্রত্যেকটা মানুষই হয়তো প্রিয় মানুষের কাছে আসলে কষ্ট ব্যথাগুলো একটু আশকারা পেলে হু হু করে বেরিয়ে আসে। শ্যামার ক্ষেত্রেও তাই হলো। ফিরোজের কথায় বুক ভেঙে কান্না আসে, চোখ উপচে পানির স্রোত বয়, মাথা নেড়ে হ্যাঁ জানায়। ফিরোজের মুখে কষ্টে ভারাক্রান্ত হয়। শ্যামার পানিতে টলমল চোখের দিকে তাকিয়ে থাকে। ফিরোজকে এভাবে তাকিয়ে থাকতে দেখে কান্নায় তোড়ে শ্যামার ঠোঁট তিত্তির করে কাঁপিয়ে কেঁদে দেয়। ফিরোজ গম্ভীর কণ্ঠে বলল, কে মেরেছে? রিপন? আব্বা। ফিরোজ হাত দিয়ে চুল খামচে ধরে, নিজেকে শান্ত করে বলল, ওনরাও না, কিছু হলেই গায়ে হাত তুলতে হবে। সেদিন আব্বা কি বলেছিল? মোহাম্মদ আলী তার আব্বাকে যা যা বলেছে শ্যামা সব ফিরোজকে বলে। ফিরোজ বলল, কালকে অনেক ঝগড়া করেছি, যেভাবে হোক আমি মানিয়ে নেব। ফিরোজ আর শ্যামা কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকে। শ্যামা বলল, কখন এসেছো? ফিরোজ হেসে বলল। রাত 10টায়। শ্যামা অবাক হয়। এতক্ষণ অপেক্ষা করলে? তোমার জন্য সারা জীবন অপেক্ষা করতে পারবো। শ্যামা আগেও ফিরোজের উপর মুগ্ধ ছিল, এখন আরো মুগ্ধ হয়। ফিরোজ শ্যামার হাত ধরে পরম যত্ন নিয়ে আঘাতগুলো ছুঁয়ে ছুঁয়ে দেখে, আঘাতে চুমু দিয়ে বলল। খুব কষ্ট হচ্ছে? ফিরোজের স্পর্শ ভালোবাসায় শ্যামা আরো বেশি কাঁদে। মাথা নেড়ে বলল, না। ফিরোজের চোখের পানি টলটল করছে। তার জন্যই তো মেয়েটা এত কষ্ট পাচ্ছে। ভাগ্যিস অন্ধকার বলে শ্যামা তার কান্না দেখতে পেল না। মিথ্যা বলো না, মারের কারণে জ্বর উঠে গেছে আর তুমি বলছো কষ্ট হচ্ছে না। ফিরোজের ধরা গলার স্বর শুনে শ্যামা বুঝতে পারে রাগী মানুষটা তার জন্য একটু নরম আছে, যা এই মুহূর্তে তার ব্যথায় কাঁদছে। এতক্ষণ ব্যথা হচ্ছিল, তোমার কাছে এসে সব ভালো হয়ে গেছে। ফিরোজ চুপ করে থাকে। শ্যামা বলল, তুমি কাঁদছো কেন? ফিরোজ এবার খুব আলতো করে শ্যামাকে নিজের বুকে জড়িয়ে নেয়। দুনিয়ার সব সুখ বুঝি এই ছোট্ট মেয়েটার কাছে নিহিত। এই পাখিকে কাছে পেলে এত শান্তি লাগে, এটা কাউকে বলে বোঝানো যাবে না। শ্যামা বিড়াল ছানার মতো ফিরোজের বুকে মিশে থাকে। শ্যামা ফিরোজের বুকে চুমু দেয়। ফিরোজ আস্তে করে বলল, তুমি চিন্তা করো না, আমি সব ঠিক করে দেব। শ্যামা কান্না ভেজা গলায় বলল, আচ্ছা। ফিরোজ দু হাতে শ্যামার গালে হাত রেখে মুখে অজস্র চুমু দেয়। কপালে কপাল ঠেকিয়ে বলল, খুব ভালোবাসি। শ্যামা দু হাত দিয়ে ফিরোজের গলা আঁকড়ে ধরে, গালে গাল ঘষে নেয়। আমিও খুব ভালোবাসি তোমায়। দেখা করতে পারছিলাম না, মনে হচ্ছিল আমার দম আটকে আসছে। শ্যামা বিড়বিড় করে বলল, আমারও। এ শোনো, আমি কিন্তু তোমায় ছাড়া বাঁচবো না। ফিরোজ হেসে বলল, আমাকে ছাড়া বাঁচবে কেন? দুজন একসাথে বাঁচবো। শ্যামা ফিরোজের বুকে নাক ডুবিয়ে রাখে। এই মানুষটার শরীরের ঘ্রাণ এত ভালো লাগে। ফিরোজ শ্যামার কপালে চুমু দিয়ে বলল, বাড়ি যাও, কেউ টের পাবে। শ্যামা আবার বাচ্চাদের মতো কেঁদে দেয়। বাড়ি যাবো না, আমি একেবারে চলে এসেছি। ফিরোজ চুপচাপ শ্যামার দিকে তাকিয়ে থাকে। পরম যত্নে পাগল প্রেমিকার চোখের পানি মুছিয়ে দেয়। চলে এসেছ? হ্যাঁ। কেন? বাড়ি গেলে আমায় বিয়ে দিয়ে দেবে। আমি থাকতে কোথাও বিয়ে হবে না, ঠিক আছে? না, ঠিক নেই, আমি বাড়ি যাব না। এভাবে চলে আসা ঠিক না। তোমার আব্বাকে আমার আব্বা অপমান করেছে। আমি চাই আমার আব্বা নিজের ভুল বুঝতে পারুক আর তোমার আব্বার যোগ্য সম্মান পাক। শ্যামা বুঝতে পারে ফিরোজ ঠিক কথা বলছে, কিন্তু বাড়ি গেলেই বিপদ তা সে জানে। সে চুপচাপ জড়িয়ে থাকে। ফিরোজ শ্যামাকে ছাড়িয়ে দূরে দাঁড়ায়। যাও। শ্যামা যায় না, ঝুলু ঝুলু চোখে তাকিয়ে থাকে। ফিরোজ হাসে, হয়তো প্রেমিকা মনের ভাষা চোখেই বুঝে ফেলেছে। এগিয়ে এসে আলতো করে ঠোঁট স্পর্শ করে বলল, বাড়ি যাও শ্যামা, আর 1 মিনিট থাকলে আর যেতে পারবে না। শ্যামা তার হাত দিয়ে ফিরোজের গালে হাত বুলিয়ে নিজের হাতে চুমু দেয়। ফিরোজ বলল, কি হলো? তোমার স্পর্শ হাতে মেখে নিলাম। ফিরোজ হাতে ধরে বলল, এমন করে আমাকে পাগল বানিয়ে দিচ্ছ কেন লক্ষ্মীটা? যাও, যেভাবে হোক যোগাযোগ রাখবো। আচ্ছা। হাসো, মুখ এমন করে রাখলে আমার খুব খারাপ লাগে তো। শ্যামা হাসে, ফিরোজের গালে হাত দিয়ে বলল, আমার রানী। শ্যামা ধীরে ধীরে বাড়ির পথে এগিয়ে যায়। কয়েকবার পেছনে ফিরে দেখে ফিরোজ তখনও দাঁড়িয়ে আছে। তার মুখে হাসি ফুটে ওঠে। সে জানেও না বাড়িতে তার জন্য কত বড় ঝড় অপেক্ষা করছে। জানলে ভুল করেও বাড়িতে যেত না। শ্যামার চোখ বড় বড় হয়ে যায়, কণ্ঠনালী শুকিয়ে মরুভূমির ন্যায় খটখটে হয়ে যায়। শান্তিপূর্ণ মুচকি হাসি মুহূর্তে ফ্যাকাশে হয়ে সেখানে ভর করে ভয়। শ্যামা দরজায় দাঁড়িয়ে হাত পায়ের মৃদু কাঁপন স্পষ্ট টের পায়। অন্ধকার রুমের মধ্যে থেকে ফাতেমা বেগমের রুক্ষ কণ্ঠ আবারও ফিরে আসে, ভেতরায়।
শ্যামার প্রাণ পাখি ছটফট করে উঠে দুর্বল পা বাড়িয়ে রুমে প্রবেশ করে। ফাতেমা বেগম দরজা বন্ধ করে লাইট জ্বালায়। শ্যামা টিনের বেড়ার সাথে সিটিয়ে দাঁড়ায়। ঘরের আরেক পাশে শান্তা দাঁড়িয়ে আছে। শান্তাকে দেখে শ্যামা বুঝতে পারে শান্তাই ফাতেমা বেগমকে জাগিয়েছে। শান্তার মুখে ঠোঁট টিপা হাসি দেখে শ্যামার খুব খারাপ লাগলো। মানুষের ভাবি নাকি বোনের মতো হয়, কিন্তু তার ভাবি এমন কেন? শান্তাকে দেখে তার ঘৃণা লাগলো। ফাতেমা বেগমের চোখ দিয়ে আগুনের ফুলকি বেরোচ্ছে। জোরে জোরে শ্বাস ফেলে বলল, কথার উত্তর দে শ্যামা। শ্যামা জিভ দিয়ে শুষ্ক ঠোঁট ভিজিয়ে নেয়। কথা বলতে গিয়ে টের পায় তার গলা দিয়ে কথা বেরোচ্ছে না। সে বহু কষ্টে বলল, আম্মা আমি শ্যামা তার কথা শেষ করার আগে ফাতেমা বেগম বলল, টয়লেট তো যাসনি, তাহলে কোথায় গিয়েছিলি? শ্যামা অপলক তার আম্মার দিকে তাকিয়ে আছে। মনে মনে জুৎসই উত্তর মিলাতে পারছে না। শ্যামাকে চুপ করে থাকতে দেখে ফাতেমা বেগম এগিয়ে আসে। হাত দিয়ে শ্যামার মুখ চেপে ধরে। কথা বল। গলা চেপে ধরাতে শ্যামার কথা বলতে সমস্যা হয়। সে বলল, আম্মা ফিরোজের কাছে গিয়েছিলি? শ্যামা চুপচাপ ব্যথা সহ্য করে, কিন্তু কোনো কথা বলে না। শ্যামাকে চুপ থাকতে দেখে ফাতেমা বেগম হাতে শক্তি বাড়িয়ে আরো জোরে চেপে ধরে বলল, বল। শ্যামার মুখের রক্তের নোনতার স্বাদ পায়। ব্যথায় কুকিয়ে উঠে বলল, হ্যাঁ। শ্যামার কথা শুনে ফাতেমা বেগম তার মুখ ছেড়ে টেবিলের কাছে হেলান দিয়ে রাখা বিছানায় ঝাড়ু হাতে নেয়। শ্যামা ঠোঁট ভেঙে কেঁদে দেয়। আম্মা আমাকে কিছু বলতে দাও। ফাতেমা বেগম গায়ে সর্বশক্তি দিয়ে শ্যামাকে কয়েকবার বাড়ি দিয়ে ফেলে। শ্যামা আঘাতের চোটে ঘরের মধ্যে ছুটতে থাকে। ফাতেমা বেগম চুল টেনে ধরে বলল, এত রাতে কি করছিস বল? সভ্য, শেষ পর্যন্ত তুই এত খারাপ হলি? বিয়ের দরকার হলে বলতি, আমরা বিয়ে দিতাম, কিন্তু এই নোংরা কাজ করলি কি করে? শ্যামা স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে। তার আম্মা কি ভাবছে এসব? সে আর ফিরোজ কি এত খারাপ? প্রেম করলে কি শারীরিক সম্পর্কই মুখ্য ব্যাপার? মায়ের মুখে এমনতর কথা শুনে শ্যামার খুব খারাপ লাগে। মাথা নেড়ে প্রতিবাদ করে বলল, না না আম্মা, তুমি যা ভাবছো তা না। আমি আর ফিরোজ কেউ এত নিচু মনের না। শান্তা পাশ থেকে বলল, বললেই হলো, এত ভালো মনের হলে রাতে কেন দেখা করতে গেলি? ফাতেমা বেগম শ্যামার দিকে তাকিয়ে আছে। শ্যামা বলল, আম্মা তুমি আমায় বিশ্বাস করো না? করি না। তুমি আমাকে ঘুমিয়ে রেখে ওই ছেলের সাথে দেখা করতে চলে গিয়েছিস, কিভাবে বিশ্বাস করব? আমি শুধু একটু দেখা করতে গিয়েছিলাম, আর কিছুই না। তুমি যা ভাবছো তা ভুল। ফাতেমা বেগম বলল, এত কথা না বলে ফিরোজকে ভুলে যা। শ্যামার সারা শরীর পুরনো ব্যথাগুলো আবার তরতাজা হয়ে ওঠে। সে দাঁতে দাঁত চেপে বলল, কখনো না। ফাতেমা বেগম রেগে যায়। ঝাড়ু দিয়ে আরো কয়েকটা বাড়ি দিয়ে বলল, তোর আব্বাকে ভালো করে বললে না হয় বুঝতাম, কিন্তু এত অপমানের পরেও তুই একথা বলিস? কিভাবে বলিস? এর জন্যই তোকে জন্ম দিয়েছিলাম। শ্যামা মাটিতে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। শান্তা বলল, থাক আম্মা, আর মাইরেন না। ফাতেমা বেগম ঝাড়ু ছুঁড়ে ফেলে চলে যায়। শান্তা শ্যামার কাছে এসে বলল, ইমার্জেন্সি পিল এনে দিব নাকি? শ্যামা রাগত চোখে শান্তার দিকে তাকায়। এত নিচু মনের কেন তুমি? আমাকে বল, পরে বাচ্চা টাচ্চা হয়ে গেলে আমাদেরই ঝামেলায় পড়তে হবে। শ্যামা সারা শরীর ঘৃণায় রিরি করে উঠে শান্তার দিকে তাকিয়ে রেগে বলল, বেরিয়ে যাও আমার রুম থেকে। শান্তা বলল, কেন, আমি চলে গেলে নাগরকে রুমে এনে ঢোকাবি নাকি? হ্যাঁ, তাতে তোমার কি? শান্তা হেসে বলল, কি আবার আম্মাকে আবারও ডেকে আনবো? তুমিই মাকে ডেকেছিলে তাই না? ডাকবো না? নাগরের সাথে দেখা করতে গিয়েছো। শ্যামা সারা শরীর ব্যথায় কেঁপে কেঁপে উঠছে। শ্যামার কথা বাড়াতে চায় না। সে হাত বাড়িয়ে দরজা দেখিয়ে বলল, বেরিয়ে যাও অসভ্য মহিলা। শান্তা চোখ পাকিয়ে দরজার দিকে যেতে যেতে বলল, কি অসভ্য তা তো বোঝাই যায়, রাতের বেলা বেরিয়ে যাই। শান্তা যাওয়ার আগে বাহির থেকে দরজা আটকে চলে যায়। বন্ধ দরজার দিকে তাকিয়ে শ্যামার নাকের পাটাতন ফুলে ওঠে। ঠোঁট ফুলিয়ে মুখে হাত ঢেকে কেঁদে ফেলে। সে আর ফিরে আসতে চায়নি, কিন্তু ফিরোজ তাকে জোর করে পাঠিয়েছে। এবার কি হবে? শরীরের যন্ত্রণায় তার খুব কষ্ট হচ্ছে। মুখটা নোনতা নোনতা লাগাতে থুতু ফেলে দেখে থুতুর পরিবর্তে টাটকা রক্ত এসেছে। গালে হাত দিয়ে তখন ফাতেমা বেগম চেপে ধরাতে যে ব্যথা হয়েছিল তা তীব্র আকারে অনুভূত হয়। ফিরোজ সকালে নাস্তা করতে, মোহাম্মদ আলী তার সাথে কথা বলে না, নাস্তাও খায় না। ফিরোজও রাগ করে একবারই কথা বলবে না। উনি আজকে টেবিলে বসে আছে। ফিরোজ গম্ভীর মুখে নাস্তা না খেয়ে বেরিয়ে যেতে চায়। মোহাম্মদ আলী দরাজ গলায় বলল, ফিরোজ দাঁড়া। ফিরোজ দাঁড়ায়। মোহাম্মদ আলী বলে, নাস্তা করে যা। আমি নাস্তা করব না। রোজিনা বেগম বলল, তা করবে কেন? ঘরে দাসী আছে না, কোমরের হাড় ক্ষয় করে নাস্তা বানাবো। ইচ্ছা হলে খাবে, না হলে নাই। মাইয়াদের পিছে ঠিকই ঘুরতে পারে। মায়ের মতো হয়েছে একদম বদমাইশ। ফিরোজের মাথা গরম হয়ে যায়। এই মহিলা চুপ, একদম চুপ। চুপ না হলে কি করবে? ফিরোজের হঠাৎ করে খুব খারাপ লাগে। মা থাকলে কি আজকে এমন করে বলতে পারতো? তার পছন্দকে এমন অবজ্ঞার চোখে দেখতো? ফিরোজ শক্ত চোখে তার আব্বার দিকে তাকিয়ে থেকে বলল, আব্বা ওনাকে চুপ করতে বলেন। জিনা বেগম বলল, হুকুম দেয় বেয়াদব।
মোহাম্মদ আলী বিরক্ত কণ্ঠে বলল, তুমি চুপ থাকো, আমি কথা বলছি। ফিরোজ, আমি কথা বলছি। ফিরোজ, তুই কাল রাতে কেন শ্যামার সাথে দেখা করতে গেলি? ফিরোজ বিস্মিত হয়। সে যে শ্যামার সাথে দেখা করেছে তা উনি জানলো কি করে? উনি কি তার পিছনে খেচড় লাগিয়েছে? হয়তো, না হলে কি করে জানবে? সে বলল, কে বলেছে? যাসনি? মিথ্যা কথা। গিয়েছি, তাতে আপনার কি? কেন যাবি? তোকে মানা করেছি না? বউয়ের সাথে দেখা করব না? কিসের বউ? আমি তো শ্যামাকেই বিয়ে করব। মোহাম্মদ আলী ছেলের দিকে তাকিয়ে বলল, বিয়ে করবে? হ্যাঁ। মোহাম্মদ আলী কিছুক্ষণ চুপ থেকে বলল, আচ্ছা, ভালো কথা। ফিরোজ বলল, আব্বা ভালোই ভালোই মেনে নেন। হ্যাঁ, তাই ভাবছি। ফিরোজ চলে গেলে রোজিনা বেগম মোহাম্মদ আলীকে বলল, তুমি মেনে নিলে এমন ফকিন্নি মার্কা বাড়িতে বিয়ে করাবো। মোহাম্মদ আলী হাসে। রোজিনা চোখ পাকিয়ে বলল, হাসি আসে তোমার? আসলো তো। রাত 9টা, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। স্বপন ইসলাম বাড়িতেই ছিল। আকস্মিক মোহাম্মদ আলী স্বপন ইসলামের বাড়িতে আসেন। ওনার উপস্থিতিতে সবাই অবাক হয়। স্বপন ইসলাম ভ্রু কুঁচকে তাকিয়ে থাকে। মোহাম্মদ আলী ঘরে যায় না, বাহির থেকে বলল, আপনি কথা রাখতে পারেননি। স্বপন ইসলাম নিজের মেয়ের বন্ধ রুমের দিকে তাকায়। মেয়ে তো বাড়ি থেকে বেরোয়নি। তাহলে? মোহাম্মদ আলী বললেন, আপনার মেয়েকে আটকে রাখতে পারেন না কেন? বাবা ভাই ঘরে থাকতে রাত একটায় একটা মেয়ে কি করে বাড়ির বাইরে চলে যায়? নাকি আপনারাই বাইরে যেতে দিলেন? স্বপন ইসলাম নিজের স্ত্রীর দিকে তাকায়। ফাতেমা বেগম অপরাধী চোখে তাকিয়ে আছেন। স্বপন ইসলাম কিছু বলার আগে মোহাম্মদ আলী বলল, মেয়েকে সামলান, আর না পারলে হাত পা ভেঙে বাসায় বসিয়ে রাখেন। আল্লাহর ওয়াস্তে আমার ছেলেকে মুক্তি দেন। আসি। মোহাম্মদ আলী যেমন তুফানের বেগে এসেছিল তেমন চলেও গেল। মাঝখান দিয়ে শ্যামাদের টিনের চালের ঘরটায় তুফানে সব লন্ডভন্ড করে গেল। শ্যামা রুম থেকে সব কথা শুনতে পেল। শুনে ভয়ে কুঁকড়ে যায়। স্বপন ইসলাম স্ত্রীর দিকে তাকায়। ও কি বেরিয়ে গিয়েছিল? ফাতেমা বেগম চুপ করে থাকে। স্বপন ইসলাম মেয়ের রুমের দিকে যায়। ওনার ক্ষিপ্ত রূপ দেখে সবাই ভয় পেয়ে যায়। যে তুফান এসেছিল তার সবটা আঘাত শ্যামার উপরে আছড়ে পড়ে। কাতর শ্যামা আর সইতে পারে না। চোখের পানি অঝরে ঝাড়ছে আর শরীর কাঁপছে। সবাই স্বপন ইসলামকে শ্যামার থেকে ছাড়িয়ে নেয়। উনি কাপা কণ্ঠে বলল, রিপন ঘটককে বলবি তাড়াতাড়ি সম্বন্ধ আনতে। এ জঞ্জাল যত তাড়াতাড়ি পারি দূর করে দেব। ফিরোজ রাস্তায় দাঁড়িয়েছিল। শ্যামাদের বাড়ি থেকে তার আব্বাকে বেরোতে দেখে সে চিন্তিত হয়। আপনি ওদের বাড়িতে গিয়েছিলেন কেন? স্বপন ইসলাম কুটিল হাসে, কিন্তু কোনো কথা না বলে চলে যায়। ফিরোজের বুকটা কেঁপে ওঠে। সে এক দৌড়ে শ্যামাদের বাড়িতে চলে আসে। বাড়ির ভেতরে সবার হইচই শুনে কোনো দিকে না তাকিয়ে ভেতরে চলে যায়। শ্যামাকে এমন অবস্থায় দেখে ফিরোজ বলল, আপনার ওকে কি করেছেন? ফিরোজকে দেখে রিপন রেগে যায়। এগিয়ে এসে সে ফিরোজকে আঘাত করে। একে একে কয়েকবার আঘাত করে। ফিরোজ শূন্য দৃষ্টি মেলে শ্যামার দিকে তাকিয়ে আছে। রিপন তাকে ধাক্কা দিয়ে বারান্দা থেকে উঠানে ফেলে দেয়। বলিষ্ঠ দেহের ফিরোজ ধপাস করে মাটিতে আছড়ে পড়ে। ঝিরিঝিরি বৃষ্টির কারণে গায়ে কাদা লেগে যায়। স্বপন ইসলাম বললেন, রিপন থামো, আর এই ছেলেকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলো। শ্যামা পা হেঁচড়ে হেঁচড়ে বারান্দায় আসে। অস্পষ্ট গলায় বলল, ভাইয়া আর মেরো না ভাইয়া। ফিরোজের চোখে পানি টলমল করছে। সে চাইলে রিপনের সাথে মারামারি করতে পারত, কিন্তু তার শ্যামাকে পেতে হবে। তাই এখন বাড়াবাড়ি করা ঠিক না। সে শ্যামার দিকে তাকিয়ে বলল, আমি আসব, তুমি কেঁদো না শ্যামা। রিপন ফিরোজকে ধাক্কা দিয়ে বলল, আরেকবার আসলে পা ভেঙে দেব, বেরিয়ে যা। শ্যামা কেঁদে দেয়। ভাইয়া আর মেরো না। রিপন হুঙ্কার দিয়ে উঠে। তুই ভেতরে যা। ফিরোজ আর শ্যামা অসহায় চোখে একে অপরের দিকে তাকিয়ে আছে। দুজনের চোখে না পাওয়ার আকুতি, ব্যথা ভুলে নিজেদের কাছে টানার ব্যাকুলতা। কি হবে এই অসম প্রেমের? আদৌ কি মিলন হবে? প্রেমে পড়লে নাকি মানুষ বেহায়া হয়ে যায়, তেমনি অতি রাগী আত্মসম্মানী ফিরোজ বেহায়া হয়ে তার আব্বার কাছে বারবার যায়। আব্বা, আপনি আমাকে এক কথা বলে শ্যামাদের বাড়ি গিয়ে আরেক কথা বলেন কেন? মোহাম্মদ আলী ছেলের শুকনো মুখটার দিকে তাকায়। তুই বোধহয় আমার কথা কিংবা কাজের অর্থ বুঝতেছিস না। আপনি আমার মন বোঝেন না কেন? এতদিন বিয়ে করে না এই কারণে ঘ্যান ঘ্যান করেছেন। এখন বিয়ে করতে বলেছি তাতেও সমস্যা? আমার পছন্দের মতো বিয়ে কর, মানা করি না তো। সংসার করব আমি, তাহলে আপনার পছন্দে বিয়ে করব কেন? সংসার কি আপনি করবেন? তাহলে তো ভালো কথা। আমি শ্যামাকেই বিয়ে করব। আমি মানি না। আপনাকে মানতেই হবে। না মানলে কি করবি? বিয়ে করে ঘরে তুলে ফেলব। ফাতেমা বেগম ঘুমন্ত মেয়ের দিকে তাকিয়ে আছে। আজ এক সপ্তাহ হলো শ্যামার জ্বর কমেছে, কিন্তু শরীর বেশ দুর্বল আর মুখটা কি ফ্যাকাশে লাগছে। এই কয়দিন যে মার খেয়েছে, জন্মের পরে আর কখনো এমন মার খায়নি। তাই তো নাজুক শরীর আর নিতে পারেনি, নুয়ে পড়েছে। ডাগর ডাগর চোখের নিচে কালি জমেছে। ফাতেমা বেগম মেয়ের মাথায় হাত বুলিয়ে দেয়। স্বপন ইসলামের অতি আদরের মেয়ে শ্যামা ধমক ছাড়া কখনো গায়ে হাত তোলেনি। মেয়েকে মেরে নিজের রুমে গিয়ে স্ত্রীকে জড়িয়ে ধরে হাউমা করে কেঁদেছেন। শ্যামার এই ব্যাপারটা জানার পর থেকে সারাক্ষণ মন মরা হয়ে থাকেন। ফিরোজের খপ্পরে পড়ে আদরের মেয়ে বাদরের রূপ ধারণ করেছে, আর এই রূপই ওনার
ওনার সহ্য হচ্ছে না। উনি চায় ওনার মেয়ে সারা জীবন ওনার কথায় চলুক। বাবা হিসেবে এইটুকু তো চাইতেই পারে। ফিরোজের সাথে বিরোধ থাকলেও মেয়ে যেহেতু পছন্দ করেছে উনি বিবেচনা করে দেখতেন, কিন্তু মোহাম্মদ আলীর নাকে মুখে করা অপমানের ঘা সারাদিন খোঁচায়। বিয়ের আগে যদি ওনার এই ব্যবহার থাকে তাহলে বিয়ের পরে কি হবে তা খুব সহজে অনুমেয় করা যায়। স্বপন ইসলামের আত্মসম্মান প্রবল। ফিরোজের কাছে উনি কোনোদিনও মেয়ে দেবে না, দরকার হলে মেরে গোমতী নদীতে ফেলে দেবে, তাও ওই মুখ হবে না। ফিরোজকে নিজের জামাতা হিসেবে মানা অসম্ভব। রিপনকে বলে ভালো সম্বন্ধ জোগাড় করে ফেলেছে, কালকে এক পক্ষ দেখতে আসবে। শ্যামাকে নিয়ে উনি বেশ চিন্তিত, মেয়েটা না আবার উল্টাপাল্টা কিছু করে বসে। এমনিতেই প্রচুর কঠিন হয়েছেন, নিজের স্বভাব থেকে সরে মেয়েকে আঘাত দিয়ে ঠিক করতে চেয়েছেন, কিন্তু মেয়ে যেন প্রতিজ্ঞাবদ্ধ, কোনোভাবেই ফিরোজ নামের ঘুণে পোকা মাথা থেকে সরাবে না। তাই এবার ফাতেমা বেগমকে পাঠিয়েছেন ঠান্ডা মাথায় বুঝাতে যেন আর কোনো ঝামেলা না করে। কারো হাতের মোলায়েম স্পর্শ পেয়ে শ্যামা চোখ মেলে তাকায়। ফাতেমা বেগম শ্যামার মাথায় হাত বুলিয়ে দেয়। আম্মু শরীর ভালো লাগছে? কতদিন পর মায়ের আদর মাখা কথা শুনে শ্যামার বুক ভেঙে কান্না আসে, চোখ ভরে ওঠে পানিতে। সে মাথা নেড়ে বলল, ভালো। ফাতেমা বেগম মেয়ের ছলছল চোখের দিকে তাকিয়ে থাকে। শ্যামার গাল বেয়ে পানির চিকন নালা নেমে যায়। ফাতেমা বেগম হাত দিয়ে চোখের পানি মুছিয়ে দেয়। শ্যামা একটু কথা বলবো, উঠে বস। শ্যামা উঠে বসে, বুঝতে পারে তার আম্মা গুরুত্বপূর্ণ কিছু বলবে। ফাতেমা বেগম বলল, তোর আব্বার কথা একবার ভাব, মানুষটা অসুস্থ, তুই এমন করলে উনি যে কোনো মুহূর্তে হার্ট অ্যাটাক করবে, তুই কি তাই চাস? বুদ্ধিমান শ্যামা বুঝতে পারে কথা কোন দিকে যাবে। ফিরোজের প্রসঙ্গ আসবে ভাবতেই পেট ঘুটঘুট করে উঠে। শ্যামা তার মায়ের দিকে তাকায়। বাবা মাকে সে কতটা ভালোবাসে সেটা কখনো কাউকে বুঝাবার না, কিন্তু ফিরোজকেও তো ভালোবাসে। বাবা মায়ের ভালোবাসা এক রকমের, আর ফিরোজের ভালোবাসাটা আরেক রকমের। কোনটা রেখে কোনটা জয় করবে তা শ্যামার মাথায় কুলায় না। সে মায়ের দিকে তাকিয়ে বলল, না মা, আমি তা চাই না। তাহলে এমন পাগলামি করছিস কেন? আম্মা, আমি ফিরোজকে ভালোবাসি। তুই বয়সে মেয়েদের এমন একটু ভালো লাগা আসে, কিছুদিন পরে ঠিক ভুলে যাবি। শ্যামা লাজ লজ্জা ভুলে মাথা নিচু করে বলল, তুমি জানো না আম্মা, আমি ওনাকে কতটা ভালোবাসি। ফাতেমা বেগম মেয়ের নির্লজ্জতায় অবাক হয়। আমরা তোর বিয়ে দেবো, বিয়ে হলে দেখবি এই ছেলেকে ভুলতে সময় লাগবে না। শ্যামা মাথা নাড়ে। ফিরোজকে ছাড়া আর কাউকে বিয়ে করতে পারবো না। তোর আব্বার কথা ভাব, তোকে নিয়ে ওনার কত স্বপ্ন। ফিরোজের সাথে বিয়ে হলেও তো সব স্বপ্ন পূরণ হবে। না, ফিরোজ তোর জন্য ঠিক না। ঠিক। আম্মা তুমি দেখো, আমি ফিরোজের কাছে খুব সুখী হব। ফিরোজের কাছে সুখী হবি না, দেখবি আমরা যেখানে বিয়ে দেবো সেখানেই সুখী হবি। এমনও তো হতে পারে তোমরা যেখানে বিয়ে দিলে সেখানে আমি সুখী হলাম না, কয়দিন পরে ডিভোর্স হয়ে গেল। তুই এত ভাবছিস কেন? মা চুপ করে থাকে। ফাতেমা বেগম বলল, কালকে তোকে দেখতে আসবে, আমি আর তোর আব্বা চাই তুই আর কোনো ঝামেলা না করিস, দয়া করে আমাদের মান সম্মান রাখিস শ্যামা। শ্যামা মায়ের কোমর আঁকড়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠে। বিয়ে দেখতে আসা ফিরোজকে ছাড়া বিয়ে কোনোভাবেই সম্ভব না। এসব ভাবলেই দুনিয়াটা ভূমিকম্পের ন্যায় কেঁপে উঠে, বুকের যন্ত্রণা তীব্র হয়, শ্বাস নিতে কষ্ট হয়। বাবা মা নিজেদের দিকটা দেখার পাশাপাশি যদি সন্তানের মনের দিকেও তাকাতো তাহলে কতই না ভালো হতো। ফাতেমা বেগম স্তব্ধ হয়ে মেয়ের দিকে তাকিয়ে আছে। এত মারের পরেও ভালোবাসা নামের মুখ থেকে সরানো যায় না। কি আছে ওই ভালোবাসায় যার জন্য জানের পরোয়া করে না? শ্যামা ফুপিয়ে ফুপিয়ে বলল, আম্মা, আম্মা, আমি সত্যি ওকে ছাড়া বাঁচবো না। বিয়ের পরে সব ঠিক হয়ে যাবে। আম্মা, এসব বলে আমি মরে যাবো। আম্মা। ফাতেমা বেগম উঠে দাঁড়ায়, দ্রুত পায়ে ঘর ত্যাগ করে চলে যায়। শ্যামা মায়ের যাওয়ার পানে তাকিয়ে আছে। ইচ্ছে করছে ফিরোজের কাছে চলে যেতে, কিন্তু কোনো রাস্তা খোলা নেই। আর ফিরোজও কোনো পদক্ষেপ নিচ্ছে না কেন? সে কি তার মধুরানীকে ভুলে গেছে? শ্যামা মরা মানুষের মতো বিছানায় সোজা হয়ে শুয়ে থাকে। এখন মনে হচ্ছে ভালোবাসার ফাঁসি গলায় না পড়লে ভালো হতো। এখন না পারছে মরতে, না পারছে বাঁচতে। অসহ্য দহনে বুকের পাখি ছটফটায়। এই 7 দিন ফিরোজ শ্যামার সাথে দেখা করতে পারেনি। ডাঙায় ওঠা মাছের মতো ছটফট করে দিন কাটাচ্ছে। দেখা করার জন্য যে কতবার চেষ্টা করেছে তার হিসেব নেই, কিন্তু প্রতিবার রিপোর্ট না হয় তার আব্বার সামনে দাঁড়িয়ে থাকে। ফিরোজ তার আব্বাকেও মানাতে পারছে না। সে খবর পায় কালকে শ্যামাকে দেখতে আসবে। নিজের আত্মসম্মান ভুলে দ্রুত পায়ে শ্যামাদের বাড়িতে যায়। বসার ঘরে শ্যামা ছাড়া সবাই উপস্থিত। কিছু নিয়ে হয়তো কথা বলছে। ফিরোজকে দেখে রিপন রেগে যায়। তোর এত বড় সাহস, আবারও এসেছিস? ফিরোজ তাড়াতাড়ি বলল, কাকা আমাকে কিছু বলতে দেন। স্বপন ইসলাম রিপনকে থামাই, গম্ভীর গলায় বলল, বলো কি বলবে। ফিরোজ কিছুক্ষণ চুপ থেকে স্বপন ইসলামের সামনে দাঁড়িয়ে বলল, কাকা আপনার মেয়েটাকে আমার নামে দিয়ে দেন না কাকা, কথা দিচ্ছি সুখে রাখবো। স্বপন ইসলাম উস্কো খুস্কো চুলের ফিরোজের দিকে তাকিয়ে থাকে। ফিরোজ আবারও বলল, আপনাকে কথা দিচ্ছি আপনার মেয়ে আমার কাছে থাকলে যতটা ভালো থাকবে অন্য কোথাও এতটা ভালো থাকবে না। আব্বা যা বলেছে তার জন্য আমি ক্ষমা চাচ্ছি।
দয়া করে শ্যামাকে আমার কাছ থেকে দূরে সরাবেন না। আপনারা চাইলে আমরা সুখে থাকতে পারি। স্বপন ইসলাম বলল। তোমার বলা শেষ? ফিরোজ স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে। কাকা, স্বপন ইসলাম বলল। বলা শেষ হলে যেতে পারো। ফিরোজ এগিয়ে এসে স্বপন ইসলামের হাত ধরে কাতর গলায় অনুনয় করে বলল, এমনটা করবেন না প্লিজ, এই শোকটুকু আমাকে ভিক্ষা দিন। স্বপন ইসলাম হাত ছাড়িয়ে নেয়। ফাজলামি পেয়েছো? তোমার আব্বা এসে অপমান করে যাবে, তুমি এসে মেয়ে চাইবে? কি কি সমস্যা তোমাদের? বেরিয়ে যাও, যাও। এত আবদার মাখা কথা কারো মন গড়ল না। ছলছল চোখে ফিরোজ তাকিয়ে থাকে। একে একে সবাই চলে যায়। এক নামকরা নেতা যার হুঙ্কারে সবাই কেঁপে ওঠে, তাকে প্রেয়সীর জন্য এতটা অসহায় বোধ করতে হচ্ছে। নিজের মান সম্মান খোয়াতেও দ্বিধা করছে না। ফিরোজ মাথা নিচু করে বেরিয়ে যায়। শ্যামা বোধহয় তার গলার স্বর শুনেছে, তাই তো জানালা খুলে দাঁড়িয়ে আছে। তাকে দেখে চাপা কান্নায় ফুপিয়ে ওঠে। ফিরোজ এগিয়ে যায়, বিষণ্ণ মুখে হাসার চেষ্টা করে। জানালার গ্রিলের ফাঁক দিয়ে শ্যামার হাত আঁকড়ে ধরে বলল, শ্যামা, এই মেয়ে কাঁদো কেন? শ্যামা গ্রিলে গাল লাগিয়ে দেয়। ফিরোজের গালে হাত স্পর্শ করে বলল, আমার মধুরানী এত কাঁদবে কেন? আমি আছি না, সব ঠিক করে দেব। শ্যামা ব্যাকুল গলায় বলল, তোমার কাছে যাব। হ্যাঁ, আসবে, আমি ব্যবস্থা করছি। দুজন দুজনের দিকে অপলক তাকিয়ে থাকে। ফিরোজ আস্তে করে বলল, ভালোবাসি মধুরানী। শ্যামা কিছু বলার আগেই তার দরজা খুলে যায়। ফিরোজ খান সেখান থেকে দ্রুত সরে যায়। এর পরের দিন শ্যামাকে দেখতে আসে। পাত্রপক্ষ মেয়ে দেখে জানায় তারা সিদ্ধান্ত রাতে জানাবে। সন্ধ্যা হলে শ্যামা তার আব্বার রুমে যায়। কাঁদতে কাঁদতে তার চোখ ফুলে গিয়েছে। স্বপন ইসলাম চেয়ারে বসে চা খাচ্ছিল। শ্যামা ওনার সামনে গিয়ে পা আঁকড়ে ধরে বলল। আব্বা। স্বপন ইসলাম শান্ত চোখে মেয়ের দিকে তাকিয়ে বলল, কিছু বলবি? শ্যামা মাথা নাড়ে, কিন্তু কান্নার জন্য কথা বলতে পারে না। বহুক্ষণ পর নিজেকে সামলে নিয়ে নিজের লজ্জা ভুলে বলল, আমাকে অন্য কোথাও বিয়ে দিও না আব্বা। আর কিছু বলবি? ফিরোজকে ভালোবাসি আমি। কিন্তু এই ছেলে তোর জন্য ঠিক না। আমার উপর বিশ্বাস রাখ, আমি তোকে এর চেয়ে ভালো বিয়ে দেব। রানীর মতো থাকবি। আমি রানী হতে চাই না। স্বপন ইসলাম মেয়ের মাথায় হাত রেখে বলল। আমার দিকে তাকা। শ্যামা তাকালে উনি বলল, আমি তোর বিয়ে অন্য কোথাও দেব না। মা বাবার সম্মান রাখবি না? আমার দিকটা একটু দেখো আব্বা। মেয়ের নির্লজ্জতা, বেহায়াপনা, অবাধ্যতায় স্বপন ইসলাম রেগে যান। চিৎকার করে বলল, ফাতেমা, ওরে আমার সামনে থেকে নিয়ে যাও। আমি ওরে কখন কবর দিয়ে ফেলি ঠিক নাই। ফাতেমা বেগম শ্যামাকে টেনে রুমে নিয়ে যায়। পরের দিন সকালে শ্যামার কলেজ থেকে ফোন আসে। ইংরেজি শিক্ষক জরুরিভাবে কলেজে যেতে বলছে। ফাতেমা বেগম কিছুতেই শ্যামাকে যেতে দেবে না, কিন্তু উনি নিজেই স্যারের সাথে কথা বলেছে। স্যার বলেছে জরুরি কিছু, কিন্তু একা তো ছাড়া যাবে না, যদি পালিয়ে যায়। তারপর ঠিক করা হলো শান্তা তার সাথে যাবে। দুজনে মিলে কলেজে যায়। শান্তা কমন রুমে বসে আর শ্যামা তার ইংরেজি শিক্ষকের কাছে যায়। ইংরেজি শিক্ষক শহীদুল শ্যামাকে দেখে হাসে, তারপর হাতের ইশারায় সাথে আসতে বলে। শ্যামা বুঝতে পারে না এখন জরুরি কি কাজ থাকতে পারে। কলেজের পেছনের দিকে একটা বড় গুদাম ঘর আছে, যেখানে মাসিক পরীক্ষার সব খাতা পুরনো বই রাখা হয়। উনি শ্যামাকে ওখানে নিয়ে দাঁড় করায়। শ্যামা অবাক হয়ে বলল, সেইখানে কেন? তখন স্টিলের দরজা খুলে উদয় হয় তার রাজা, মধুরানীর মধুরাজা। স্যারকে উপেক্ষা করে শ্যামা ফিরোজের বুকে ঝাঁপিয়ে পড়ে। প্রিয় মানুষটার বুকে যেতে পেরে সুখে উচ্ছ্বাসে শ্যামার শরীর কেঁপে যাচ্ছে। ফিরোজ কানের কাছে মুখ নিয়ে বলল, শ্যাম আমাকে বিয়ে করবে? শ্যামা আরো শক্ত করে জড়িয়ে ধরে বলল, করব। তাহলে চলো। ফিরোজের কথায় শ্যামা মাথা তুলে তাকায়। ফিরোজ ছাড়াও এই রুমে কাজী সহ এখন গোটা 7 মানুষ উপস্থিত, সবগুলোই ফিরোজের বন্ধু। শ্যামা লজ্জায় আড়ষ্ট হয়ে যায়। ফিরোজ বলল, রাজি? শ্যামা বলল, এভাবেই করতে হবে। ভালো মানুষ হয়ে সবার মন রেখে তোমাকে জয় করতে চেয়েছিলাম, কিন্তু কেউ তো কথা রাখলো না, না আমাদের মন বুঝলো। একবার বিয়ে করে নিলে আমাদের কেউ আলাদা করতে পারবে না, কিন্তু একবার আলাদা হয়ে যাই তাহলে সারা জীবন এই কষ্টের বোঝা বইতে হবে। আমি তোমাকে ছাড়া বাঁচব না, আপাতত কাউকে জানাবো না। যদি সবাইকে মানিয়ে বিয়ে করতে পারি তাহলে এই বিয়ের খবর কেউ পাবে না, আর সবাই যদি না মানে তাহলে এই বিয়েটা প্রকাশ করব। শ্যামা জানে আজকে যদি ফিরোজের কথা না মানে তাহলে আর কখনো হয়তো দেখা হবে না, আপন করে পাওয়া হবে না। মুহূর্তেই শ্যামার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তটা নিয়ে নেয়। সে মাথা ঝাঁকিয়ে নিজের মতামত প্রকাশ করে বলল, রাজি। ফিরোজ শহীদুলের দিকে তাকিয়ে বলল, শহীদুল দরজা আটকে দেয়। শ্যামা ভাবে প্রথম হয়তো কোনো শিক্ষক তার ছাত্রীকে পালিয়ে বিয়েতে সহযোগিতা করেছে। কাজী সব আগেই তৈরি করে রেখেছিল। তারপর শ্যামার ফিরোজ কাগজে সিগনেচার দেয়। সারাটাক্ষণ ফিরোজ শক্ত করে শ্যামার হাত ধরে রেখেছে। আর এই সবটা সময় শ্যামার মনে হয়েছে সে স্বপ্নে আছে, যে কোনো সময় স্বপ্ন ভেঙে যাবে। সে কাঁদছে, সুখে নাকি অন্য কারণে তা ঠিক বোধগম্য হচ্ছে না। বিয়ের পর সবাই যখন চলে যায় তখন ফিরোজ বলল, আজকে খাতা কলমে তোমার হলাম, কিন্তু এই মন জানে আরো কত আগে এই মধুরাজা পুরোপুরি তার মধুরানী হয়ে গেছে।
শান্তা আর চোখে শ্যামার দিকে তাকায়। মেয়েটা এমন থম মেরে আছে কেন? ও কি ভেবেছিল শান্তাকে ফাঁকি দিয়ে নাগরের সাথে দেখা করবে? তা তো হলো না। শান্তা সারাটাক্ষণ বারান্দায় দাঁড়িয়েছিল। শ্যামা শহীদুল স্যারের সাথে গিয়েছে, আবার ওনার সাথে ফিরে এসেছে, সুতরাং নাগরের সাথে দেখা হওয়ার কোনো চান্সই নেই। শান্তার খুব আনন্দ লাগে। সে শ্যামার কানের কাছে মুখ নিয়ে বলল, তুই কি ভাবছিলি ফিরোজের সাথে দেখা করবি? আমি থাকতে তা সম্ভব না। আম্মা আমারে বুঝেই পাঠাইছে। আজকে কি হয়ে গেল? শ্যামা এখনো ধাক্কাটা সামলে নিতে পারেনি। আকস্মিক হয়ে যাওয়া বিয়েটা যেন শ্যামার মুখের কথা কেড়ে নিয়েছে। তার মনে হচ্ছে সুখ দুঃখের মাঝামাঝি অবস্থান করছে, শরীর মৃদু কাঁপছে। শান্তার কথায় হাসার কথা, কিন্তু শ্যামা হাসে না। শান্তা নাকি তাকে দেখা করতে দেয়নি, পাহারা দিয়েছে, কিন্তু সে জানে না তার এই সুচারু পাহারার মাঝে দেখার চেয়েও ভয়ঙ্কর কাজ করে ফেলেছে। শ্যামার কথা বলতে ইচ্ছে করে না, সে চুপচাপ বসে থাকে। তার কাছে এখনো সব স্বপ্ন মনে হচ্ছে, যেন কেউ ডাকলেই ঘুম ভেঙে যাবে। শ্যামার নিজেকে কেমন হালকা লাগছে। সে এখন ফিরোজের বউ, হোক না গোপন বিয়ে গোপন সম্পর্ক, কিন্তু সে তো জানে ফিরোজ সারা জীবনের জন্যই তার। মধুরাজা শুধুমাত্র তার মধুরানী। সে গোপনে নিঃশব্দে শ্বাস ফেলে। শান্তা ভ্রু কুচকে ঝগড়াটে ননদের দিকে তাকিয়ে থাকে। শ্যামা প্রতিবাদ করেনি, এটা যেন বেশ আশ্চর্যের কাজ। শ্যামা তার বইগুলো পরম যত্নে বুকে আগলে রেখেছে। শান্তা বলল, বইগুলো এভাবে রেখেছিস কেন? চিঠিমিটি আছে নাকি? শ্যামা হকচকিয়ে যায়, কিন্তু সাহস করে শান্তার দিকে বাড়িয়ে দিয়ে বলল, নাও চেক করো। শান্তা মাথা ঘুরিয়ে নেয়। শ্যামার প্রাণ পাখি আরেকটু হলে উড়ে যেত। বইগুলো এমন করে বুকে চেপে রাখার কারণ হলো, এই বইয়ের মাঝে একটা বই ফিরোজের দেওয়া। সেই বইয়ের ভিতরে একটা মোবাইল আছে, আর মোবাইলের মাপে বইয়ের পৃষ্ঠা কেটে জায়গা করা হয়েছে। উপর থেকে কখনোই বোঝা যাবে না যে ভেতরে মোবাইল আছে। যেহেতু ফিরোজের সাথে যোগাযোগের কোনো রাস্তা নেই, সুতরাং এটাই ভরসা। বাড়িতে এসে শ্যামা শুনতে পায় পাত্রপক্ষ না করে দিয়েছে। শ্যামা অজু করে জোহরের নামাজে বসে। নামাজ শেষে আল্লাহর কাছে শুকরিয়া জানায়, 2 রাকাত নফল নামাজ আদায় করে মোনাজাতে ডুকরে কেঁদে ওঠে। জ্ঞানী শ্যামা জানে সে যা করেছে তা সম্পূর্ণ ভুল, কিন্তু সে নিরুপায় ছিল। এই খবর বাবা মায়ের কাছে গেলে ওনারা তাকে আস্ত রাখবে না, আর নিজেরাও খুব কষ্ট পাবে। কিন্তু শ্যামা কি করবে? প্রেমে পাগল মনকে তো আটকানো যাচ্ছিল না। পাগলের মতো বাবা মায়ের কাছে নিজের মানুষটাকে ভিক্ষা চেয়েছে, কিন্তু কেউ তার কথা শুনেনি, তাকে বোঝার চেষ্টা করেনি। পরপর 2টা খুশির খবর শুনে শ্যামা খুশি। প্রাণ ভরে আল্লাহর কাছে দোয়া চায় যেন এই বিয়ের কথা জানার আগেই তার আব্বা আম্মা আর ফিরোজের আব্বা নরম হয়। শ্যামা নামাজ পড়ে নিশ্চিন্ত মনে ঘুমায়। অনেকদিন পর এত শান্তি মনে শ্যামা ঘুমাচ্ছে। ঘুম থেকে উঠে মনে পড়ে সে বিবাহিত। আজকে তার বিয়ের প্রথম দিন। সে ফিরোজের স্ত্রী। শ্যামা লজ্জায় বালিশের মুখ গুজে নেয়। যদিও ফিরোজ তার কাছে আসতে পারবে না, কিন্তু শ্যামা লজ্জা পায়। ফাতেমা বেগম বলল, শান্তা, ও কি কোথাও যাওয়ার জন্য বলছিল? না আম্মা। তুমি খেয়াল রেখেছো তো? হ্যাঁ আম্মা, আমি বারান্দায় দাঁড়িয়েই ছিলাম। ফাতেমা বেগম নিশ্চিন্ত হন। একটু আগে মেয়েকে দেখে এসেছেন, ঘুমাচ্ছে। ফিরোজের ভূত মাথা থেকে নেমে গেলেই হয়। শহীদুল ফিরোজের ছোট, ইংরেজিতে ভালো বলে কলেজে চাকরি পেয়েছে। অবশ্য ফিরোজ একটু সুপারিশ করে দিয়েছিল। শহীদুলের সাথে ফিরোজের আলাদা একটা সম্পর্ক। শহীদুল ছোট হলেও দুজনের খুব মিল। তাই তো আজকে ফিরোজ মনের গোপন বাসনা জানানোর পর সে আপত্তি করেনি, রিস্ক হলেও সহযোগিতা করেছে। সারাদিন ফিরোজ ক্লাবে কাজ করেছে। ইদানিং মানসিক টেনশনের সাথে কাজের চাপও বাড়ছে। দুটোই তাল মিলিয়ে চলতে গিয়ে সে হিমশিম খাচ্ছে। সারাদিন কাজ করে কাটিয়ে দিলেও সন্ধ্যার পর শুরু হয় নতুন এক অশান্তি। শ্যামা নামের পাখির কাছে যাওয়ার জন্য শরীরের প্রতিটা নিউরন আন্দোলন করে ওঠে। সদ্য বিবাহিত বউয়ের কাছে যাওয়ার জন্য মনটা আনচান করে। আজকে তাদের বিয়ের প্রথম রাত হওয়ার কথা ছিল, কিন্তু পরিস্থিতি এতটাই জঘন্য যে চোখের দেখায় দেখতে পারছে না। এত অশান্তি তার এর আগে কখনো লাগেনি। ফিরোজ চুপচাপ চোখ বন্ধ করে বিছানায় শুয়ে আছে। শ্যামার মেসেজ পাঠানোর কথা, কিন্তু পাঠাচ্ছে না কেন? রাত 10টা। ফাতেমা বেগম লাইট নিভিয়ে বিছানায় শুয়ে পড়ে। শ্যামা আগে শুয়ে পড়েছে। উনি মেয়ের দিকে তাকিয়ে বলল, এই গরমে কাঁথা গায়ে দিয়েছিস কেন? শ্যামা কাঁথা সরিয়ে মাথা বের করে বলল, শীত লাগছে আম্মা, আবার মনে হয় জ্বর আসবে। ফাতেমা বেগম আর কোনো কথা না বলে ওই পাশে ফিরে ঘুমিয়ে যায়। ওনার নিঃশ্বাসের ভারী শব্দ কানে আসলে শ্যামা মোবাইলটা হাতে নেয়, সুইচ অন করে নেট চালু করে কানে হেডফোন লাগায়। তারপর ফিরোজকে ফোন দেয়। ফিরোজ বলেছে সে ফোন দিলে শ্যামা মেসেজ করবে আর ফিরোজ কথা বলবে। ফিরোজ রিসিভ করলে শ্যামা মুচকি হেসে লিখে, আসসালামু আলাইকুম মধুরাজা। শ্যামার মেসেজ পেয়ে ফিরোজ হেসে খুশি খুশি গলায় বলল, ওয়ালাইকুম সালাম বিপিজান। শ্যামা হাসে। ফিরোজের গলার স্বর এত ভালো লাগে যে খেয়ে ফেলতে ইচ্ছে করে। প্রেমে পড়লে বুঝি সবই ভালো লাগে। আজকে দুজনের কাছে থাকলে পাগলের পাগলামি দেখতে পারত। ভালো আছেন? ফিরোজ হেসে বলল, একটু ভালো নেই। বউ কাছে না থাকলে বিবাহিত পুরুষরা ভালো থাকতে পারে না। শ্যামা হাসে। তার ফাঁকে কাঁথা সরিয়ে তার আম্মাকে দেখে নেয়। গরমে সারা শরীর ঘেমে একাকার। সে লিখল, তো বাড়িতেই নিয়ে যেতেন। ফিরোজ গম্ভীর গলায় বলল, তুমি আমার বউ, যোগ্য সম্মান দিয়ে বাড়ি আনবো। এমন আনলে সবাই ছোট পাবে।
শ্যামা ছোট করে লিখে। হুম। ফিরোজ হঠাৎ নিভু নিভু আগুনে কেরোসিন ঢেলে দেয়, আদুরে গলায় বলল। পাখি কি আমাকে মিস করছে? ফিরোজের এমন আদর মাখা কণ্ঠ শুনে শ্যামার এতক্ষণ চেপে রাখা কান্না বুক ফেটে বেরিয়ে আসে কাপা কাপা হাতে লেখে। ভীষণ। ফিরোজ চুপ করে থাকে। তার কেন জানি মনে হচ্ছে শ্যামা কাঁদছে। নিশ্চুপ থেকে যেন দুজন দুজনের মনের অলিগলি ঘুরে বেড়াচ্ছে, ছুঁয়ে দিচ্ছে একে অপরকে। ফিরোজ আস্তে করে বলল। বউ? শ্যামার মন ভালো লাগায় ভরে ওঠে। হুম। ফিরোজ নিজেকে আটকে রাখতে পারে না। আমি একটু আসি, দেখা করতে পারবে না? এমন আবদার করে কেন ছেলেটা? বুঝে না তার বউয়ের কষ্ট হয়। শ্যামারও ইচ্ছে করে দেখা করতে, কিন্তু তার আম্মা পাশে, দেখা করার উপায় নেই। আম্মা পাশে তো। বাইরে আসতে পারবে না? শ্যামার খুব অসহায় লাগে। না। টয়লেটে যাও না? তখন কিভাবে যাও? তখন তো যাই আর আসি। তাহলে এভাবেই আসো, আমি তোমাদের ঘরের সামনে এসে ফোন দেব। শ্যামা না করতে পারলো না। ফিরোজ যেমন ছটফট করছে, সেও তো একই যন্ত্রণায় ছটফট করছে। শ্যামা সায় দেয়। স্বামীর প্রথম আবদার ফেলতে পারে না। কিছুক্ষণ পর ফোন আসলে ধুকপুক বুকে নিঃশব্দে ঘর ছেড়ে বেরিয়ে যায়। আশেপাশে তাকিয়ে সোজা গোসলখানায় ঢুকে পড়ে। ফিরোজ আগেই সেখানে দাঁড়িয়েছিল। শ্যামাকে দেখে হাসে, হাত বাড়িয়ে গাল টেনে দেয়, ফিসফিস করে বলল। থাকার চেষ্টা করেছিলাম, কিন্তু তুমি চুম্বকের মতো টেনে আনলে। আজকে বাসো না? বাসরে বউ ছাড়া থাকলে ভূতে ধরে। ফিরোজের কথায় শ্যামা হাসে। ধরুক। তোমাকে আদর করবে কে তাহলে? আপনি। ফিরোজ শ্যামার দিঘির মতো টলটলে চোখের দিকে তাকিয়ে বলল। আমি কিন্তু খুব খারাপ শ্যামা পাখি। শ্যামা ফিরোজের গা ঘেঁষে দাঁড়ায়। তো ফিরোজ নির্নিমেষ তাকিয়ে থাকে। কিছু না। আমরা একে অপরের স্বামী স্ত্রী। আমার এখনো বিশ্বাস হচ্ছে না এটা। এভাবেই আমরা একে একে সব করে নেব। তুমি শুধু আমার উপরে ভরসা রেখো। আচ্ছা। ফিরোজ বলল। মধুরানী কি জানে তার রাজা তাকে কতটা ভালোবাসে? শ্যামা মাথা দুলায়। শ্যামা ফিরোজের হাসি হাসি মুখের দিকে তাকে ফিরোজকে জড়িয়ে ধরে। আদুরে তুলতুলে বিড়ালের মতো ফিরোজের বুকে মিশে যেতে চায়। ফিরোজের ইচ্ছে করে বিড়ালটাকে বুকে পুরে নিতে, তাহলে যখন তখন আদর করা যাবে, শক্ত করে জড়িয়ে ধরে রাখা যাবে। সে বলল। আজকে তো একটু বেশি আদর পাও না, আফটার অল তুমি আমার বউ। ফিরোজের মুখে বউ ডাকটা শুনে শ্যামার সারা দেহে অজানা কাঁপন বয়। সে কথা বলে না। ফিরোজ শ্যামার মুখটা উপরে তুলে অধরের ভাঁজে অধর মিলিয়ে দেয়। ভালোবাসার মধুর সুধা অধরের ভাঁজে টেনে নেওয়ার চেষ্টা করে। কিছুক্ষণ পরে ফিরোজ নিজেই নিজেকে বলল। কন্ট্রোল ফিরোজ, কন্ট্রোল। ফিরোজের কাজে শ্যামা হেসে বলল। পাগল। ফিরোজ শ্যামার কোমর ধরে নিজের সাথে মিশিয়ে বলল। তোমারই তো বর। শ্যামা নিঃশব্দে আবার তার রুমে ফিরে যায়। শ্বাস আটকে রেখে তার মায়ের কাছে শুয়ে পড়ে। মোবাইলটা বন্ধ করে বালিশের কাভারের ভেতর রেখে দেয়। চোখ বন্ধ করে ফিরোজকে অনুভব করে। ফিরোজ তার স্বামী। শ্যামার মনে হয় ফিরোজের হাতের মৃদু ছোঁয়া, তার গায়ের পুরুষালী শক্ত ঘ্রাণ শ্যামার গায়ে আষ্টে পিষ্টে লেগে আছে। শ্যামা দম ভরে শ্বাস নেয়। তাদের বিয়েটা যদি স্বাভাবিকভাবে হতো, এখন সে ফিরোজের বুকে থাকতো, ফিরোজের পাগলামি সামিল হতো। ফিরোজের পাগলামির কথা মনে হয়ে শ্যামা লজ্জা পায়। এই ছেলে যে তার জন্য এত পাগল হবে তা সে আগে বুঝেনি। ফিরোজের দুষ্টু আদর মিষ্টি ছোঁয়া তার অশান্ত হৃদয় শান্ত করে। চোখ বন্ধ করে বৃথা মনের অভিলাষে ফিরোজকে জড়িয়ে ধরে। ভাগ্যিস কেউ দেখেনি, দেখলে আজকে একদম মেরেই ফেলতো। ফিরোজ চুপচাপ বাড়ি আসে। ভেতরের সত্তা হাঁসফাঁস করছে, যন্ত্রণায় কাতরাচ্ছে। আর কিছুক্ষণ থাকলে একটু শান্তি লাগতো, কিন্তু এত রিস্ক নিয়ে থাকার কোনো মানে হয় না। কেউ দেখলে হয়তো তাকে কিছু বলবে না, কিন্তু শ্যামার উপর দিয়ে তুফান যাবে। সে চায় না শ্যামা বিপদে পড়ুক। ফিরোজ বাড়ি ফিরে বিছানায় গা এলিয়ে দেয়। শ্যামা তার বউ। ফিরোজ ঘুমানোর চেষ্টা করে, কিন্তু চোখ বন্ধ করলেও শ্যামা তার চোখের পর্দায় ভেসে ওঠে। ফিরোজ ছটফট করে, বাকিটা রাত ঘুমাতে পারে না। ভোরের দিকে সদ্যবিবাহিত পুরুষ বউ না পাওয়ার যন্ত্রণা ভুলে চোখে ঘুম নেমে আসে। ফিরোজ এখনো মোহাম্মদ আলীর সাথে কথা বলে না। বিয়ের 15 দিন চলে গেছে। ওই যে প্রথম দিন মেয়েটার সাথে দেখা হলো, আর একবারও দেখা হয়নি। যদিও রাতে সামান্য মেসেজ আদান প্রদান হয়, কিন্তু এইটুকু মেসেজে কি মন ভরে? মন তো পাগল পাড়া। তার চাওয়া আরেক রকম, পাগলাটে খ্যাপাটে রুদ্ররূপ ধারণ করতে সে মরিয়া। শ্যামাকে বিয়ে করার পর থেকে দেহ মন তাকে ফুসলিয়ে যাচ্ছে। কাছে পাওয়ার তীব্র বাসনায় অন্তর ক্ষতবিক্ষত হচ্ছে। তাই তো আর দেখা করতে যায়নি। যেহেতু দেহ মন জেনে গেছে শ্যামা পুরোপুরি তার, তাই আদুরে মেয়েটাকে কাছে পেলে সে দিশে হারায়, নিজের ভারসাম্য হারানোর জোগাড় হয়। তুলতুলে মেয়েটাকে একবারে বুকের ভেতরে নিয়ে যেতে সাত জাগে। পরিকল্পনা অনুযায়ী কাজ করার জন্য দেখা না করাই ভালো। এই 15 দিন দেখা না করার আরেকটা কারণ হলো কাজের চাপ খুবই বেড়ে গিয়েছে। এমপি মহোদয় নতুন একটা দায়িত্ব তাকে দিয়েছে। ফিরোজ কাজটা সুনিপুণভাবে করার চেষ্টায় আছে। কয়েকটা ছেলে তার নাম করে দোকানিদের হুমকি ধামকি দিয়ে টাকা উঠাচ্ছে। এই সমস্যাটাও সমাধান করতে হবে। তাছাড়া এগুলোর চেয়ে বড় যে সমস্যাটা, তা হলো শ্যামার পরিবারে
খোঁজ রাখা, 19-20 হলে যে কোনো পদক্ষেপ নিতে হবে। ফিরোজ চোখ বন্ধ করে চেয়ারে হেলান দিয়ে বসে। বউটাকে দেখতে এত ইচ্ছা করছে। মোহাম্মদ আলী ছেলের নিশ্চুপতা দেখে ভাবেন শ্যামার ভূত বুঝি মাথা থেকে নেমে গিয়েছে, কিন্তু ছেলে অভিমানে আছে, এখনো ওনার সাথে কথা বলছে না। এখন আর হোটেলেও আসে না, বাড়িতে ঠিকঠাক ভাত খায় না। উনি চিন্তা করেন যেহেতু ছেলে আর শ্যামার কথা বলছে না, তাহলে উনিও তুলবেন না। শ্যামার বিয়ের পরে না হয় ফিরোজকে বিয়ে করানোর ব্যাপারটা দেখা যাবে। মানুষ থেকে শুনতে পান প্রতিদিনই শ্যামাকে দেখতে আসছে। স্বপন ইসলাম হতাশ হয়, বিষণ্ণ মুখে দরজায় বসে আছে। শ্যামাকে প্রতিদিন একটা দুইটা পাত্রপক্ষ দেখতে আসছে, কিন্তু একটা পাত্রপক্ষ শ্যামাকে পছন্দ করছে না, অথচ অপছন্দ করার মতো শ্যামা না। তারপরেও কেন যে অপছন্দ করছে তার কারণটা কেউ খুঁজে পাচ্ছে না। কত ভালো ভালো সম্বন্ধ আসে, দেখে যাওয়ার পরে কি হয় যে জানে, ওনাদের থেকে উত্তরই না আসে। স্বপন ইসলাম চিন্তা করে দেখে শ্যামা এখন বেশ শান্ত। ওই দিনের পর থেকে একবারও ফিরোজের নাম মুখে নেয়নি, কিংবা ফিরোজ জ্বর আসেনি। দুজনে হয়তো বুঝে গিয়েছে তাদের মিল সম্ভব না, তাই দূরে সরে গিয়েছে। এদিক থেকে স্বপন ইসলাম খুশি হয়, কিন্তু উনি নিশ্চিত হতে পারছেন না। স্বামীর কথা মতো ফাতেমা বেগম মেয়ের রুমে যায়। শ্যামা তখন টেবিলে বসেছিল, মায়ের ডাকে ওনার দিকে তাকায়। সত্যি কথা বলতো। কি কথা আম্মা? ফিরোজের সাথে তুই কথা বলিস? কিভাবে কথা বলবো? তুই কি আসলেই কোনো যোগাযোগ রাখিস না? আশ্চর্য, আম্মা তোমরাই তো চাও যেন যোগাযোগ না রাখি, এখন এইসব কেন বলছো? এমনি বলছি। তাহলে আমাদের কথা মতো বিয়ে করতে তোর কোনো আপত্তি নেই? শ্যামা মুচকি হেসে বলল, না, নেই। মেয়ের মুখে মুচকি হাসি সমেত এমন উত্তর শুনে ফাতেমা বেগম আশ্বস্ত হয়ে চলে যায়, কিন্তু বিয়েগুলো কেন ভেঙে যাচ্ছে সেটাই ভাবে। শ্যামা বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস নেয়। কথাগুলো বলতে যদিও কেমন লাগছিল, কিন্তু ফিরোজের কথা মতোই সব বলেছে। শ্যামা উঠে দাঁড়ায়, চুপচাপ বিছানায় শুয়ে পড়ে। 15 দিন হয়ে যাচ্ছে প্রিয় মানুষের মায়াভরা নিশালু চেহারাটা দেখা হচ্ছে না, আদর নিয়ে ছুঁয়ে দেওয়া যাচ্ছে না। শ্যামা নিজেও জানে ফিরোজ কেন আসে না, কিন্তু অবুঝ মনটা যে বেসামাল আবদার করে, মনের সূক্ষ্ম দেয়াল চিকন কাঠি দিয়ে খুঁচিয়ে ভাঙতে চায়। ফিরোজের কাছে যাওয়ার ইচ্ছায় সারা শরীরে শিহরণ বয়, ছটফটিয়ে উঠে তনুমন। আহা, একই উদ্যম যন্ত্রণা! শ্যামা অবশ্য নিজের এই নতুন সুখের কথা ফিরোজ নামের প্রণয় পুরুষকে বলেনি। আগুনে ঘি ঢালার ইচ্ছে তার নেই। পরিস্থিতি বুঝতে হবে, সব ঠিকঠাক হলে কাছে আসার সময় ব্যাপার মাত্র। এর মধ্যে দুজনকে ধৈর্য ধরতে হবে। ফিরোজ প্রতি রাতে আদুরে বাক্যবাণে শ্যামাকে জর্জরিত করে দেয়। সব ভাবতে ভাবতে শ্যামা ঘুমিয়ে পড়ে। মধ্যরাতে শ্যামার ঘুম ভাঙে। মায়ের দিকে তাকিয়ে দেখে উনি ঘুমাচ্ছে। সে মোবাইল অন করে সময় দেখে 2টা 5। আজকে ফিরোজের সাথে কথা বলা হয়নি। দ্রুত ফিরোজকে ফোন দেয়, আর তাকে অবাক করে দিয়ে সাথে সাথে ফোন রিসিভ হয়। ফিরোজ হেসে বলল, কি ঘুমিয়ে গিয়েছিলে? শ্যামা দ্রুত হাতে রেখে, আমি দেখব। ভিডিও কল দিব? না, এমন দেখা না, ছুঁয়ে দেওয়ার মতো দেখা। ফিরোজ কিছুক্ষণ চুপ থেকে বলল, কি হয়েছে মধুরানীর? আসবেন না? আসছি, 5 মিনিট পরে বের হয়। শ্যামা 5 মিনিট পর বেরোয়। ফিরোজ উঠোনের কোণে বড় বড়ই গাছের নিচে দাঁড়িয়ে আছে। শ্যামা আশেপাশে তাকিয়ে দ্রুত সেদিকে যায়। দুজনকে জড়িয়ে ধরে। ফিরোজ মাথায় চুমু দিয়ে বলল, বেশি মিস করছিলে? শ্যামা মাথা নাড়ে। ফিরোজ বুকে জড়িয়ে বলল, আমিও। তাই ঘুমাওনি? ঘুম আসছিল না, তোমার কাছে আসার তীব্র ইচ্ছে হচ্ছিল আমার। শ্যামা ফিরোজের মাথাটা টেনে নিজের দিকে এনে চুমু দেয়। নাকে চুমু দিয়ে হাসে। ফিরোজের শ্বাস ঘন হয়, গভীর গলায় পড়ল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।